হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের এই মহামূল্যবান ক্লাসে। এবং আমি গুড ইভিনিং জানিয়ে তোমাদের সবাইকে এই ক্লাসটিতে ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো এবং কেমন যাচ্ছে তোমাদের সবকিছু একটু আমাকে এক করে জানিয়ে দাও। এবং বিফোর দ্যাট ভাইকে এটাও জানাও যে আমার কথাগুলো তোমরা লাউড অ্যান্ড ক্লিয়ার প্রপারলি শুনতে পাচ্ছ কিনা। এবং এই যে বোর্ডে লেখাটি দেখতে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপার, বা যে কোনো জিজ্ঞাসা কল করো 16910 এই নাম্বারে, এই জিনিসগুলো দেখতে পাচ্ছ কিনা, তোমাদের কাছে ভিজিবল কিনা একটু আমাকে প্লিজ জানিয়ে দাও শিক্ষার্থী বন্ধুরা। আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে তোমরা বেসিক্যালি আজকের ক্লাসটা আমাদের হচ্ছে এইচএসসি 25-এর জন্য, যারা 2025 সালে পরীক্ষা দিবা এবং যারা বর্তমানে ইন্টার ফার্স্ট ইয়ারে আছো, যাদের ফাইনাল পরীক্ষা শুরু হয়ে গেছে বা কিছুদিনের মধ্যে শুরু হবে, তাদের জন্য বেসিক্যালি আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাস। আমরা এই ক্লাসের মাধ্যমে ইংরেজি প্রথম পত্র এবং ইংরেজি দ্বিতীয় পত্রের সাজেশনস তোমাদেরকে প্রোভাইড করব এবং এই সাজেশনের মাধ্যমে যাতে তোমাদের মেইন পরীক্ষা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা যাতে একটু সুবিধা হয়, একটু ভালো রেজাল্ট তোমরা করতে পারো, একটু কমন যাতে তোমাদের পড়ে, সেই সুবিধার জন্যই এই ক্লাসটি বেসিক্যালি আমরা নিচ্ছি। এবং আমরা এই বাংলা থেকে শুরু করে ইংলিশ এবং অন্যান্য সাবজেক্টগুলো তোমাদের এক এক করে আসবে, সেগুলো নিচ্ছি আমরা। সো এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা যারা আছো সকল ফ্রেন্ড সার্কেল যেখান থেকে আছে সবাইকে শেয়ার করে দাও লাইভটি, যাতে সবাইকে মেনশন দাও, সবাইকে লাইভটি শেয়ার করে দাও সবার কাছে, যাতে তারাও ক্লাসটি করতে পারে, তারাও তোমাদের মতো উপকৃত হতে পারে। এই সুযোগটা তাদের সবাইকে করে দাও শিক্ষার্থী বন্ধুরা। সো আমাকে জানিয়ে দাও, দেখি কে কে আমাদের সাথে আছে। রিনা আক্তার আমাদের সাথে আছো, থ্যাংক ইউ সো মাচ রিনা ফর জয়নিং। জাহিদুল ইসলাম আছো, দেন নাদিয়া আফরিন আছে, ওকে গ্রেট। তারপরে আমাদের ইউটিউব থেকে অনেক শিক্ষার্থী আছে, কে কে আছে ইউটিউব থেকে দেখে আমি একটু দেখতে চাই। লাকি আছো, তিশা আক্তার আমাদের সাথে আছে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই সবার সালাম একবারে নিয়ে নিচ্ছি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। দেন এমডি ফাহাদ ভাইয়া, এখন তো নামাজ টাইম, কিভাবে ক্লাস শুরু করব? নো প্রবলেম, তুমি নামাজ পড়ে দেন ক্লাস করতে পারো। তুমি আমাদের রেকর্ড তো থাকবে, তুমি পরবর্তীতে রেকর্ড প্রথম যে অংশটুকু মিস করে ফেলবে সে তুমি রেকর্ড দেখে করে ফেলতে পারবে, ঠিক আছে? অ্যান্ড আমাদের যে সাজেশনস যেটা আছে সেটা আমাদের কমেন্টে পিন করে দেওয়া আছে, সবাই ওই পিন কমেন্টে চলে যাবে, পিন কমেন্টে গিয়ে সেখান থেকে সাজেশনস ডাউনলোড করে তোমাদের প্রিপারেশন শুরু করে দিবে আজকের ক্লাসটির পরপরই। এবং আজকের ক্লাসে আমরা হচ্ছে সাজেশন তো দিচ্ছি আলাদা করে, পাশাপাশি কিছু গাইডলাইন্স, একটা টপিক নিয়ে আমরা হচ্ছে বেসিক্যালি আমাদের এডুলেসেন্স যে ইউনিটটা রয়েছে, এডুলেসেন্স ইউনিটটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইউনিট। ওই ইউনিটের প্রথম যে লেসনটা আছে ওই লেসনটা আমরা ডিটেইলসে কথা বলবো, আলোচনা করব। পাশাপাশি ইংলিশ সেকেন্ড পেপারের কয়েকটা টপিক নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করবো, যেগুলো তোমরা একটু প্রবলেম ফেস করো। সো ফর এক্সাম্পল তোমরা মডিফায়ার্স নিয়ে একটু প্রবলেম ফেস করো, কানেক্টরস নিয়ে প্রবলেম ফেস করো, দেন রাইট ইউজেস অফ ভার্ব বা সিনোনিম অ্যান্টোনিম বা আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, এই রিলেটেড কয়েকটা টপিক নিয়ে আমরা হচ্ছে কথা বলবো। প্রথম হাফ টাইম, আই মিন 45 to 50 মিনিটস আমরা হচ্ছে ইংলিশ ফার্স্ট পেপার নিয়ে কথা বলবো। দেন আমরা হচ্ছে আরও 40 মিনিটস আর 45 মিনিটস আমরা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে কথা বলার চেষ্টা করবো শিক্ষার্থী বন্ধুরা, ঠিক আছে? তো সবাই প্রস্তুত আছে কিনা ক্লাসটি করার জন্য একটু আমাকে জানিয়ে দাও। এবং ক্লাসটি খাতা কলম নিয়ে এভরিথিং ম্যাটেরিয়ালস নিয়ে কিন্তু আমাদের এখানে প্রস্তুত থাকতে হবে, রেডি থাকতে হবে, যাতে ক্লাসের কোনো জিনিস মিস না যায়। সাজেশনস পেয়ে ক্লাস থেকে যদি চলে যাও তাহলে অনেক কিছু মিস থেকে যাবে, অনেক কিছু কীভাবে লিখতে হবে পরীক্ষাতে, কোন ধরনের কোয়েশ্চেন্স আসতে পারে, আসলে কীভাবে আনসার করতে হতে পারে, এই জিনিসগুলো টেকনিকগুলো আজকে আমরা এই ক্লাস থেকে জেনে যাব। আমরা কোশ্চেন আনসারিং টেকনিক সম্পর্কে জেনে যাব, আমরা হচ্ছে এমসিকিউ কিভাবে বের করতে হবে, কোন জায়গা থেকে কিভাবে আন্ডারলাইন করে পড়তে হবে, এগুলো কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করে ফেলবো। সো সবাই প্রস্তুত আছি আশা করি এবং ক্লাসটি আমরা শুরু করতে পারি। বিফোর দ্যাট তোমরা প্লিজ আমাদের এই লাইভটা শেয়ার করে দিবে, নিজেদের টাইমলাইনে রেখে দিবে, যাতে পরবর্তী তুমি সেটা দেখে নিতে পারো। অলসো তোমার ফ্রেন্ড সার্কেল যারা ক্লাসটি, তোমাদের ক্লাসমেট যারা আছে সবাইকে মেনশন দিতে পারো, ফ্রেন্ড সার্কেল সবাইকে মেনশন দিয়ে তাদেরকেও লাইভটি শেয়ার করতে উদ্বুদ্ধ করতে পারো, ঠিক আছে? সো আমরা শুরু করি আমাদের ক্লাস। 6:59 বাজে। সো ইয়েস, দ্যাটস দ্য হাই টাইম টু স্টার্ট আওয়ার ক্লাস। ইংলিশ ফার্স্ট পেপার, এবং তোমরা জানো আমাদের শুধু ইংলিশ না ভাই, আবারও বলছি, বাংলা ক্লাস কদিন আগে হয়ে গেছে, তোমাদের ফারসিম ভাইয়া ক্লাসটি নিয়েছে বাংলা, আমি তোমাদের আজিব ফাহাদ ভাইয়া ইংলিশ ক্লাসটি নিচ্ছি, এবং পরবর্তীতে এভাবে আইসিটি ক্লাস আসবে, বাদবাকি ক্লাসগুলো এভাবেই চলতে থাকবে। সো কোনো ক্লাস কিন্তু একদমই মিস দেওয়া যাবে না, প্রত্যেকটা ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল সাজেশনস, হিউজ সিলেবাস। কিছু পরীক্ষাতে দেখা যায় যে কিছু কলেজে কোনো সিলেবাস দেয় না, জাস্ট পড়িয়ে যায়, রিটেন পার্টের কোনো সিলেবাস নেই, তারা বলে যে পড়ে নিও, কিন্তু আলাদা করে কোনো সিলেবাস দেয় না। তো সিলেবাস যদি না দেয়, এত বড় মহাসমুদ্র, এখানে সাঁতরে কতটুকু তুমি কাভার করতে পারবে, কতটুকু তুমি পড়তে পারবে? সো দ্যাটস ওয়াই এই সাজেশনস ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, এগুলো কখনোই কোনোভাবে মিস দিও না। ফ্রিতে যেহেতু হচ্ছে, ডেফিনেটলি তোমাদের সবারই করা উচিত। দেন ইংলিশ ফার্স্ট পেপার দেখো, আমরা এডুলেসেন্স এই টপিক নিয়ে আছে কথা বলবো। এডুলেসেন্সের যে প্রথম যে লেসনটা আছে, এই প্রথম লেসনটা আমরা কভার করব, সেটা হচ্ছে দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ এডুলেসেন্স। এডুলেসেন্স মানে কি?
অ্যাডোলেসেন্স এই টপিকটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই ইউনিটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ইউনিটে 5টা লেসন্স আমাদের আছে। প্রথম 1, 2, 3 and 4 এই 4টা লেসন অনেক বেশি গুরুত্বপূর্ণ, এবং 5 নম্বর লেসনটা পড়লেও হবে, বাট এখান থেকে জাস্ট বেসিক্যালি বিভিন্ন সার্ভে রিলেটেড তথ্যগুলো দেওয়া, আমরা ওটা পড়তে পারি নলেজ গেইন করার জন্য ডেফিনেটলি, বাট না পড়লেও কোনো আমার মনে হচ্ছে না খুব বেশি প্রবলেম আমাদের হবে। আমার সাজেশনস ওই প্রথম 4টা লেসন ভালো মতো করে পড়বে, এবং প্র্যাকটিসটাও ওই 4টা লেসন বলি বা যে লেসনগুলো উল্লেখ করা আছে আমাদের সাজেশনে, সেই ওই প্র্যাকটিসগুলো বা ওই লেসনগুলো প্র্যাকটিস করে বা মডেল কোশ্চেন থেকে আমরা ওই জিনিসগুলোই পড়ে কাভার করব, তাহলে আমাদের মোটামুটি পরীক্ষার জন্য ভালো প্রিপারেশন চলে আসবে। স্টোরি যেগুলো আছে সেগুলো ভালো মতো করে পড়তে হবে, গ্রাফস অ্যান্ড চার্টস থেকে শুরু করে সব কিছুই যেগুলো দেওয়া আছে সেগুলোই পড়বা। যদি কমন নাও পড়ে, আই রিপিট ভাইয়া, যদি কমন নাও পড়ে দেখবা তুমি লিখতে পারছো, কারণ ওই প্যাটার্নের কোশ্চেনই তোমার পরীক্ষাতে আসবে। বাইরে একদম ইউনিক কোনো কোশ্চেন তোমায় কখনোই দিবে না, যা পড়েছো সেই রিলেটেড সেখান থেকে তোমার কোশ্চেনটা আসবে। ওকে, সো ইয়েস মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা শুরু করি আমাদের ক্লাস। দেখো, দ্য স্টর্ম অ্যান্ড স্ট্রেস অফ অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল, আমাদের প্রত্যেকের জীবনেই বয়সন্ধিকাল এই সময়টা পার করতে হয়। পৃথিবীর তুমি যে প্রান্তে থাকো না কেন, যে দেশে থাকো না কেন, তোমাকে এই সময়টা পার করতেই হবে, এবং এই সময়ে জীবনের অত্যন্ত ক্রিটিক্যাল একটা ট্রানজিশন চলে, অত্যন্ত মানে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা সময় হচ্ছে আমাদের এই অ্যাডোলেসেন্স বয়সন্ধিকাল সময়টা। এই সময়টা যে সুন্দর মতো করে অতিক্রম করতে পারবে, তার জীবনটা পরবর্তীতে সুন্দর হয়। যে কিনা একটু কাভার করতে পারে না, বা তোমার হচ্ছে এই সময়টা একটু খাপ খাওয়াতে পারে না, সো অ্যাডাপ্টেশনের একটা বিষয় থাকে, অ্যাডাপ্ট না করতে পারার কারণে পরবর্তী জীবন তার একটু দুঃখের মধ্যে চলে যায়, বা নানান আজে বাজে অভ্যাসের দিকে তা চলে যায়। সো দ্যাটস ওয়াই এই বয়সটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্যে আলাদা করে এই অ্যাডোলেসেন্স জিনিসটা আমাদের ইউনিটের মধ্যে নিয়ে আসছে। আমরা অনেকে মনে করতে পারি এটা পড়বো কেন, পড়ার প্রয়োজন বাই কি, আমরা তো সবাই জানি এটা বিষয়গুলো কীরকম কি, বাট না, আমাদের সবাইকে সুন্দর মতো করে জানার জন্য, নলেজ গেইন করার জন্য এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, এবং লাইফটাকে সুন্দর মতো করে ম্যানিপুলেট করার জন্য এবং তোমার মেনটেন করার জন্য কিন্তু এই লেসনটা অনেক গুরুত্বপূর্ণ। সো ইয়েস, প্রত্যেকের জীবনের সাথে সম্পর্কযুক্ত এই লেসন আমরা ভালো মতো করে দেখবো। সো আমরা মেইন লেসনে যাওয়ার আগে একটা সামারি দেখি, এই লেসন রিলেটেড সামারিটা কি, যাতে পরীক্ষাতে আসলে সামারিটাও তোমাদের মোটামুটি লেখার একটা দক্ষতা তোমরা পেতে পারো, সেজন্য সামারিটা আমরা দিয়ে দিচ্ছি ভাইয়া, তুমি এখানে দিয়ে দিয়েছি। আমরা সামারিটা দেখে নেই, সামারি কি বলে বা সামারি কিভাবে লিখবো আমরা। মনে রাখবা, সামারি অলওয়েজ আমরা হচ্ছে প্যাসেজের, আমাদের যে প্যাসেজটা রয়েছে এই প্যাসেজের 3 ভাগের 1 ভাগ আমরা অলওয়েজ উল্লেখ করব। 3 ভাগের 1 ভাগের বেশি কি আমরা কখনোই সামারি লিখবো না। সামারি মানে সারাংশ, কোনো বড় একটা জিনিসকে ছোট করে উপস্থাপন করাকে বেসিক্যালি বলা হয়ে থাকে আমাদের সামারি, ঠিক আছে? তো সামারি যখন লিখছি বেশি কিছু আনার প্রয়োজন আমাদের কখনোই করা যাবে না, জাস্ট যত ছোট করে লেখা যায় ওই মেইন তথ্যগুলো নিয়ে, পুরো প্যাসেজের মেইন তথ্যগুলো নিয়ে জাস্ট ছোট্ট করে আমাদের উপস্থাপন করাকে বেসিক্যালি সামারি বলা হয়ে থাকে। তো সামারি আমরা 3 ভাগের 1 ভাগ লিখবো, এবং সামারিতে প্যাসেজ থেকে হুবহু কোনো লাইন আমরা কপি করব না, কোনো লাইনকে আমরা হুবহু কখনোই কপি করব না, এবং হচ্ছে সামারি থেকে দেখব যে আমরা কি কোনটা পুরো সামারি পুরোটা ভালো মতো মানে পুরো প্যাসেজটা ভালো মতো করে পড়বো, পড়ে কোন কোন লাইন ইম্পর্টেন্ট সেগুলো উল্লেখ করব, আমরা কপি করব না, এবং চেষ্টা করব সিম্পল সেন্টেন্সে আমাদের সামারিটা লেখার জন্য। সিম্পল সেন্টেন্সে আমরা সামারিটা লেখার চেষ্টা করব, আমরা কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্সের দিকে না যাওয়ার চেষ্টা করাই ভালো। যদি মনে করো যে না কম্পাউন্ড সেন্টেন্স লিখলে তোমার কাছে মনে হয় বেশি মানে ভালো লাগছে বা দেখতে ভালো মনে হচ্ছে, বা সিম্পল সেন্টেন্স না হলে কমপ্লেক্স সেন্টেন্স হলে তোমাদের সবচাইতে ভালো, দেন ডেফিনেটলি ইউ ক্যান, বাট স্টিল সিম্পল সেন্টেন্স লেখাটা বুদ্ধিমানের কাজ, এবং কপি পেস্ট একদমই না, 3 ভাগের 1 ভাগ এই জিনিসগুলো মেনটেন করে আমাদের সামারি লিখতে হবে। দেখো সামারি কি বলেছে এখানে, এই লেসনটা কি সম্পর্কিত, আমরা সবার আগে বলে দিব যে দিস লেসন রিলেটস বা দিস প্যাসেজ রিলেটস, কি সম্পর্কিত সেটা আমরা উল্লেখ করে দিব। দিস লেসন রিলেটস টু দ্য ইনস্টিংক্ট, ক্যারেক্টারিস্টিক অ্যান্ড নেচার অফ অ্যাডোলেসেন্স। অর্থাৎ ইনস্টিংক্ট মানে কি, সহজাত যে প্রবৃত্তিগুলো রয়েছে আমাদের মানুষের, যে সহজাত প্রবৃত্তি, সেই সহজাত প্রবৃত্তিকে বোঝানো হয়েছে, এবং ক্যারেক্টারিস্টিক্স বৈশিষ্ট্যগুলো কি, একটা মানুষের বয়সন্ধিকালে কি কি বৈশিষ্ট্যগুলো মেনটেন করতে হয়, কি কি প্রভাবকগুলো তার মধ্যে কাজ করে, তার মধ্যে কি কি জিনিস কাজ করে, কি কি বৈশিষ্ট্য সে ফেস করে, কি কি বৈশিষ্ট্য তার মধ্যে ধারণ করে, এই জিনিসগুলো তোমার এই লেসনে বা এই তোমার কি বলে এটাকে প্যাসেজ আলোচনা করা হয়েছে। অ্যান্ড নেচার অফ অ্যাডোলেসেন্স, এবং এই যে বয়সন্ধিকালের যে বয়সন্ধিকালের যে বৈশিষ্ট্য, প্রকৃতি কিরকম, দেখতে কিরকম, বা এই সময় মানুষের জীবনে কিরকম পরিবর্তন ঘটে, এই জিনিসগুলো তোমার এই লেসন আলোচনা করা হয়েছে। Adolescence is the most important stage for a child to reach adulthood, এবং এই adolescence
জীবনের একটা মানুষের জন্য, একটা শিশুর জন্য সবচাইতে ইম্পর্টেন্ট, ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, দেখো ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, সবচাইতে গুরুত্বপূর্ণ স্টেজ, ধাপ ফর আ চাইল্ড টু রিচ অ্যাডাল্টহুড। মানে তোমার প্রাপ্তবয়স্কে যাওয়ার জন্য একটা বাচ্চা যখন তার প্রাপ্তবয়স্কে পৌঁছায়, এই প্রাপ্তবয়স্ক যাওয়ার যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনে তোমার হেল্প করবে হচ্ছে অ্যাডোলেসেন্স, বয়সন্ধিকাল। এই সময়টা, এই বয়সন্ধিকালের মাধ্যমে একজন বাচ্চা তোমার তার প্রাপ্তবয়স্কে পৌঁছায়। Okay, it is the period in human growth and development that occurs after চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। এটা হচ্ছে এমন একটা সময়, এই যে অ্যাডোলেসেন্স, এটা হচ্ছে এমন একটা সময় যেটা কখন ঘটে, এটা হচ্ছে হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, এটা হচ্ছে মানুষের, হিউম্যান গ্রোথ মানে কি, মানুষের বৃদ্ধির একটা সময়। এই অ্যাডোলেসেন্স টাইমটা হচ্ছে মানুষের বুদ্ধিবৃত্তিক বলো বা মানসিক বলো বা ফিজিক্যালি বলো, এটা বৃদ্ধির সময় এবং ডেভেলপমেন্ট, বিকাশের সময়। আমাদের মানসিক বিকাশ ঘটে, আমাদের শারীরিক বিকাশ ঘটে। সো মানসিক বিকাশ বা শারীরিক বিকাশ যাই বলো না কেন, এই শারীরিক বিকাশ বা মানসিক বৃদ্ধির এই সময়টা হচ্ছে আমাদের অ্যাডোলেসেন্স। অ্যান্ড দ্যাট অকার্স, এই অ্যাডোলেসেন্স কখন ঘটে, দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড, তোমার বাচ্চা যে আমাদের শৈশব যে কাল রয়েছে, শৈশব কালের পরে, এবং হচ্ছে আমাদের বিফোর অ্যাডাল্টহুড, আমাদের প্রাপ্তবয়স্কের ঠিক আগেই এই সময়টা, এই অ্যাডোলেসেন্স টাইমটা আমরা ফেস করে থাকি। দেন দেখো, দ্য মেন্টাল, সাইকোলজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল অ্যাটিটিউডস and behaviors of an individual are basically shaped in this very stage। মানে এই যে সময়টা রয়েছে, অ্যাডোলেসেন্স টাইমটা রয়েছে, এখানে তোমার সাইকোলজিক্যাল, মেন্টাল, মানসিক, সাইকোলজিক্যাল, তোমার হচ্ছে কি বলে এটাকে, আমাদের যে মেন্টাল মানসিক রিলেটেড যে জিনিসগুলো রয়েছে সেগুলো, সেক্সুয়াল অ্যাটিটিউডস, আমাদের যে সেক্সুয়াল যে বিহেভিয়ারগুলো রয়েছে, আচার আচরণগুলো রয়েছে সেগুলো, অ্যান্ড বিহেভিয়ার্স অফ অ্যান ইন্ডিভিজুয়াল আর বেসিকলি শেপড ইন দিস ভেরি স্টেজ। মানে এই সময়ে আমাদের মেন্টাল, ফিজিক্যাল, আমাদের সেক্সুয়াল যে পরিপক্কতা প্রয়োজন, এই পরিপক্কতাগুলো এই বয়সে মেইনলি তৈরি হয়, এই বয়সে মেইনলি আমাদের ফুলফিলড হয়। As adolescence is the potential preparation for adulthood, it is also a time for considerable risk during which social context exert powerful influences। তার মানে কি বলেছে এখানে দেখো, adolescence is the potential মানে কি, সম্ভাবনাময়। potential মানে হচ্ছে আমাদের সম্ভাবনাময়, ওকে, সম্ভাবনাময়। সো বলছে এখানে যে অ্যাডোলেসেন্স ইজ দ্য পটেনশিয়াল প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, মানে প্রাপ্তবয়স্ক যাওয়ার সময়, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য এই অ্যাডোলেসেন্স টাইমটা হচ্ছে একটা তোমার কি, সম্ভাবনাময় একটা সময়। অ্যান্ড ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক। শুধুমাত্র সম্ভাবনাই এই বয়সে থাকে না, এই বয়সে অনেক তোমার রিস্কও থাকে, অনেক প্রবলেমও কি আমরা এই বয়সে ফেস করে থাকি। অনেকে অনেক সময় খাপ খাওয়াতে পারে না, এই বয়সটা যেহেতু হুট করে অনেকেই চেঞ্জেসগুলো হুট করে চলে আসে, মানুষ দ্রুত লম্বা হয়ে যায়, তার শারীরিক যে ফিজিক্যালি পরিবর্তনগুলো হয়, মানসিক পরিবর্তনগুলো হয়, চিন্তা ভাবনার পরিবর্তনগুলো হয়। সো এই পরিবর্তনে অনেক সময় অনেকে খাপ খাওয়াতে পারে না। সো এই খাপ খাওয়াতে না পারার কারণেই সে খারাপ বন্ধু বাছাই করে, তার সঙ্গ, তার প্রবলেমতে সে সঠিক সঙ্গ খুঁজে পেতে পারে না, ভালো বন্ধু সে তোমার ক্রিয়েট করতে পারে না। দ্যাটস ওয়াই তার পরবর্তী জীবনটা খুব প্রবলেমের মধ্যে পড়ে যায়। এজন্য বলেছে যে এই সময়টা পটেনশিয়াল টাইম, সম্ভাবনাময় সময় রয়েছে, যদি ভালো কিছু করতে পারে এই বয়সে, পরবর্তী লাইফটাও কিছু সুন্দর মতো করে যেতে পারবে, চলতে পারবে। কিন্তু যদি তোমার তার জীবনে রিস্ক থেকে যায়, যদি রিস্ক থেকে যায়, তখন সে রিস্ক মানে যথেষ্ট যদি খারাপ দিকে চলে যায়, ডেফিনেটলি সেটা আমাদের রিস্কের মধ্যে পড়ে যাবে। এজন্য বলা হয়েছে যে সম্ভাবনাও আছে, আবার কি তোমার হচ্ছে রিস্কও এই বয়সে আমরা দেখতে পাই। হুইচ সোশ্যাল কনটেক্সট এক্সার্ট পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, এবং সামাজিক যে কনটেক্সটগুলো রয়েছে, সামাজিক যে দিকগুলো রয়েছে, এই বয়সে সামাজিক দিকগুলো অনেক বেশি প্রভাব বিস্তার করে একটা মানুষের জীবনে। তুমি দেখো, একটা কথা আছে যে ইউ আর দ্য সামেশন অফ 5 পারসন উইথ হোম ইউ আর স্টে উইথ। তার মানে হচ্ছে ইউ আর স্টেইং উইথ, মানে তুমি 5 জন মানুষের সমষ্টি, তুমি যে 5 জন মানুষের সাথে তুমি যে চলো, ওই 5 জনের সমষ্টি হচ্ছে তুমি। তার মানে তুমি যদি 5 জন মানুষ যে মেন্টালিটি চলে, সেই মেন্টালিটিও তুমি পরবর্তী ধারণ করবা। তারা যদি ভালো হয় তুমি ভালো হবে, তারা যদি ক্রিয়েটিভ হয় তুমি ক্রিয়েটিভ হবে, তারা যদি হচ্ছে না আড্ডাবাজ হয়, তুমিও আড্ডাবাজই হবে আলটিমেটলি। এজন্য বলা হয়েছে যে সামাজিক ইনফ্লুয়েন্সটা অনেক বেশি। সমাজ যেরকম, সমাজ যদি সবাইকে উদ্বুদ্ধ করে ভালো কিছু করার জন্য, তুমিও ভালোর দিকেই যাবে। সমাজ যদি দেখা যায় যে না, গা ছাড়া ভাব নিয়ে সবাই চলে, অলস মন মানসিকতা সবাই চলে, মানে তোমার আজে বাজে জিনিসগুলো নিয়ে সবাই চলে, তোমার সামাজিক প্রেক্ষাপটগুলো তোমার ক্ষেত্রেও সেম একই হবে। এজন্য বলা হয়েছে যে সামাজিক সোশ্যাল কনটেক্সট এক্সার্টস পাওয়ারফুল ইনফ্লুয়েন্সেস, একটা মারাত্মক শক্তিশালী প্রভাব বিস্তার করে সমাজ এই ক্ষেত্রে। সো অ্যাডোলেসেন্স
should be taught about the very issues related to adolescence so that their physical, mental and psychological development can be smoother. So কি বলেছে যে তার মানে এই বয়সটার ক্ষেত্রে প্রত্যেকটা ব্যক্তি, পিতামাতা বলো, শিক্ষক বলো, স্কুল কলেজ বলো বা যে কোনো প্রতিষ্ঠান বলো, সামাজিক যে কোনো প্রতিষ্ঠানের কথা বলো না কেন, প্রত্যেকেরই উচিত এই বয়সে একজন বাচ্চাকে, একটা ছেলেকে বা একটা মেয়েকে সেভাবেই তোমার হচ্ছে ট্রেইনড আপ করা, প্রশিক্ষিত করা, তাকে বুঝানো, তাকে শেখানো, তাকে নানান জিনিস জানানো, এই বয়সের পরিবর্তনটা সম্পর্কে তাকে আগে থেকেই বুঝানো। তাহলে সে সেভাবে আগে থেকে তোমার হচ্ছে প্রিপারেশন নিতে পারবে এবং বুঝতে পারবে। বুঝতে পেরেছি? এবং তাতে কি হবে, তার পরবর্তী জীবনটা সে সুন্দর মতো করে ব্যালেন্সড ওয়েতে চলতে পারবে। এজন্য বলা হয়েছে যে একজন মানুষের শুড বি টট, তাকে শেখানো উচিত। অ্যাবাউট কি সম্পর্কে শেখানো উচিত? রিলেটেড, এই বয়সন্ধিকাল সম্পর্কিত যা যা রয়েছে সব কিছু তাকে শেখানো উচিত। তাদের ফিজিক্যাল, তাদের শারীরিক, মানসিক এবং সাইকোলজিক্যাল, তাদের যে মেন্টাল রিলেটেড সব কিছু রয়েছে সব কিছু তাদেরকে পরিপূর্ণভাবে শেখানো উচিত। এতে তাদের কি হবে, সবকিছু ডেভেলপমেন্টটা, তাদের বিকাশটা, তাদের শারীরিক মানসিক বিকাশ অনেক বেশি স্মুথার হবে, অনেক বেশি তোমার হচ্ছে নমনীয় হবে, একদম স্মুথলি তারা যেতে পারবে। ক্লিয়ার? ওকে, তাহলে চলো আমরা আমাদের মেইন প্যাসেজে চলে যাই। এটা ছিল মোটামুটি আমাদের সামারি কিন্তু অনেক প্যাসেজ কিন্তু অনেক বড়, বাট ওই বড় প্যাসেজের জাস্ট অল্প একটু নিয়ে কিন্তু আমরা এই সামারিটা লিখেছি। সামারিতে সবকিছুই আনা পসিবল না, আবার ইম্পর্টেন্ট জিনিসগুলো কিন্তু আমাদের অবশ্যই আনতে হবে। দেড় সাথে দেখো এখানে ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে আসছে, আমাদের প্রবলেম কি, আমাদের সম্ভাবনাগুলো কি কি সেগুলো নিয়ে আসছে, আমাদের কি করা উচিত, ট্রেইনড আপ করা উচিত, কোন দিক থেকে প্রভাবটা বেশি, এগুলো নিয়ে কিন্তু আমরা কথাবার্তা বলে ফেলেছি। তো বেসিক্যালি সামারিটা কিন্তু এভাবে লেখা উচিত এবং এভাবে আমরা লেখার চেষ্টা করব। 3 ভাগের 1 ভাগ সিম্পল সেন্টেন্স লেখার চেষ্টা করব আমরা, কপি পেস্ট আমরা একদমই করব না। নিজের ভাষায় সামারি সুন্দর মতো করে গ্রামাটিক্যাল টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো ঠিকঠাক রেখে আমরা সামারিটা লেখার চেষ্টা করব, অন্য কোনো দিকে আমরা কিন্তু ফোকাসড হব না। ওকে, চলো আমরা দেখি সবাইকে সামারি বুঝতে পেরেছি কিনা একটু আমাকে প্লিজ কমেন্ট করে জানিয়ে দেই। এখানে হ্যাঁ, খোরশেদ আলম HSC 26 থেকে আছে, নো প্রবলেম, তুমি শিখে রাখতে পারো আগে থেকেই, নো প্রবলেম। সো স্বর্ণাপল ঢাকা বোর্ড থেকে আছে, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে বুঝতে পেরেছে কিনা একটু প্লিজ ভাইকে জানিয়ে দাও, আমাদের সব কিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা, 100% ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও। সবাই লাইভটি শেয়ার করে দেই, আমাদের সবাই আমরা যারা এখান থেকে আছি সবাই দ্রুত আমরা লাইভটাকে শেয়ার করে দিব এবং আমাদের সব কিছুই যাতে সব স্টুডেন্ট জানতে পারে, তাদের পরীক্ষা দ্বারা ভালো করতে পারে সেই সুযোগটা আমরা করে দিই। তো আমি দেখতে চাই এই শেয়ারটা 100 ক্রস করে কিনা। রাইট নাও 16, বাট আমি চাই এটাকে 100 ক্রস করতে। সবাই ভাইয়ের কথা কি রাখতে পারে কিনা আমি দেখতে চাই। ওকে, ইয়েস, অল ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ। ফয়সাল রহমান, স্বর্ণাপল, দেন এজাজুর রহমান, ওকে, লামিয়া তাসনিম, জি ভাইয়া, ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। সবাই লাইভ শেয়ার করে দিতে পারি আমরা দ্রুত। ওকে, read the following text. Children must pass through several stages in their lives to become adults. So বলছে একটা শিশুকে একটা বাচ্চাকে তোমার হচ্ছে কি মাস্ট পাস থ্রু সেভারাল স্টেজেস, তার জীবনে অনেকগুলো স্টেজ পার করতে হয়, অনেকগুলো ধাপ তাকে পার করতে হয়। কেন? ইন দেয়ার লাইফস টু বিকাম অ্যাডাল্টস, তাকে প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য অনেকগুলো ধাপ পার করতে হয়। কি কি ধাপ পার করতে হয় চলো দেখে নেই। তাকে ধাপ পার করতে হয়, ফর মোস্ট পিপল দেয়ার আর 4 or 5 such stages, ম্যাক্সিমাম মানুষের জন্যই 4টা অথবা 5টা স্টেজ পার করতে হয় তাকে অ্যাডাল্ট হওয়ার জন্য, প্রাপ্তবয়স্ক হওয়ার জন্য। ওকে, দেখো, সাচ স্টেজেস ফর গ্রোথ হোয়ার দে লার্ন সার্টেন থিংস, এবং এই যে ধাপগুলো সে অতিক্রম করছে, এই ধাপগুলো সে যে অতিক্রম করছে এখানে সে নানান জিনিস শিখতে পারে। তার জীবনের পরবর্তী জীবন কিন্তু অনেক প্রেশার তাকে নিতে হয়। একটা মানুষ যখন 25 বছর 30 বছর হয়ে যায় তাকে অনেক মেন্টাল প্রেশার নিতে হয়, তাকে ফ্যামিলি অনেক রেসপন্সিবিলিটি তার মধ্যে চলে আসে, চাকরি বাকরি তাকে করতে হয়, তার কি বলে এটা, সংসার, নিজের ফ্যামিলি বিল্ড আপ করতে হয়, তার বাবা মাকে দেখতে হয়, স্ত্রী, হাজবেন্ড, সবাইকে তাকে তো কি মানে ওয়াইফ, হাজবেন্ড, বাচ্চা সবাই কিন্তু তাকে দেখাশোনা করতে, অনেক রেসপন্সিবিলিটি চলে আসে। সো ওই লাইফের জন্যে তাকে প্রস্তুত করতে এই সময়গুলো কিন্তু, এই স্টেজগুলো তাকে অনেক বেশি হেল্প করে। দ্যাট মিনস অ্যাডাল্ট হওয়ার পরে যে দায়িত্বগুলো আমাদের মধ্যে আসে ওই দায়িত্বগুলোকে পরিপূর্ণ মেনটেন করতে এই স্টেজগুলো আমাদেরকে অনেক বেশি হেল্প করে থাকে। ওকে, সো কি কি স্টেজ আমরা এই ক্ষেত্রে ফলো করি বা ধাপ পার করি? দেখো, ইনফ্যান্সি মানে শৈশব, একদম বাচ্চাকাল, ঠিক আছে। ইনফ্যান্সি যে আমাদের যে ডিউরেশন কতটুকু, বার্থ টু এজ
টু মানে জন্ম থেকে 2 বছর পর্যন্ত সময় হচ্ছে আমাদের ইনফ্যান্সি শৈশবকাল। দেন আর্লি চাইল্ডহুড প্রাথমিক শৈশবকাল, প্রাথমিক শৈশবকাল কি বলে এটাকে 3 to 8 ইয়ার্স। দেন তোমার লেটার চাইল্ডহুড পরবর্তী যে শৈশবকালটা হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের কি বলে এটাকে 9 to 12 ইয়ার্স, 9 থেকে 12 বছর বয়স পর্যন্ত আমাদের লেটার চাইল্ডহুড। এবং এই 12 থেকে তোমার কি বলে এটাকে 13 to 18 ইয়ার্স, 13 to 18 ইয়ার্স এই সময়টাকে বলা হয়ে থাকে আমাদের টিন এজ বা হচ্ছে তোমার টিন এজ বেসিক্যালি 13 to 19 ইয়ার্স। বাট অ্যাডোলেসেন্স যে টাইমটা রয়েছে এই 13 to 18 ইয়ার্স এই টাইমটাকে বলা হয়ে থাকে আমাদের অ্যাডোলেসেন্স বা বয়সন্ধিকাল। ঠিক আছে, 13 to 19 এই সময়কে বলা হয় টিন এজ। কজ প্রত্যেকটা দেখো 13 থেকে 13 এর পরে টিন আছে, 14, 15, 16 প্রত্যেকটা শব্দ শেষে টিন রয়েছে, টিন। দ্যাটস ওয়াই এই বয়সটাকে বলা হয় টিন এজ, টিন এজ। সো 13 to 19 বলা হয় থাকে টিন এজ এবং অ্যাডোলেসেন্স ইজ দ্য টাইম টু 13 to 18 ইয়ার্স এই সময়টাকে বলা হয় বয়সন্ধিকাল বা অ্যাডোলেসেন্স। ওকে, পারসনস এখন 18 বছরের অধিক সময়, 18 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিকে কি বলা হয়ে থাকে? দেখো পারসনস 18 অর ওভার তার থেকেও বেশি আর কনসিডার্ড অ্যাডাল্টস ইন আওয়ার সোসাইটি, তাদেরকে প্রাপ্তবয়স্ক হিসেবে ধরে নেওয়া হয় যাদের বয়স 18 কিংবা তার থেকেও বেশি। অফকোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দেন দেয়ার ইয়ার্স। সো কি বলেছে যে আমাদের সাধারণত 18 বছর কিংবা তার থেকে বেশি বয়সের বাচ্চা হলে কি হয়, বেশি বয়সের কেউ হলে তাদেরকে অ্যাডাল্ট ধরে নেওয়া হয়। বাট কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় তাদের এই যে ম্যাচুরিটি 18 বছর আগেই চলে আসে। কেউ 16 বছর বয়সে তোমার হচ্ছে কি বলে এটাকে প্রাপ্তবয়স্কের মতো বিহেভ করে। সে বলে না যে বয়স ছোট কিন্তু তার বুদ্ধিমত্তা অনেক বিকশিত হয়ে যায়, মানে বয়স যেরকম তার থেকেও কি তার আচার আচরণ, বিহেভিয়ার, তার ম্যাচুরিটি, তার পরিপক্কতা আগেই চলে আসে। আবার অনেকের 18 বছর পরেও কি পরিপক্কতা আসে না, আস্তে আস্তে 20-25 বছর, কারো 30 বছর বয়সে পরিপক্কতা আসে না। সো এই জন্য বলা হয়েছে যে অফকোর্স দেয়ার আর সাম হু উইল ট্রাই টু অ্যাক্ট ওল্ডার দেন দ্যার ইয়ার্স, কারো আগেই পরিপক্কতা আসে, কারো পরিপক্কতা পরেও আসতে পারে। বাট ইউজুয়ালি নর্মালি 18 কিংবা তার 19 বছর এই বয়সের মধ্যে তার হচ্ছে তোমার পরিপক্কতাগুলো চলে আসে। ওকে, বাট ফর দ্য মোস্ট পার্ট most individuals have to go through these stages irrespective of their economic and social status. So বলছে বাট দ্য মোস্ট পার্ট প্রত্যেকটা মানুষকেই, যে মানুষই তোমার হচ্ছে জন্মায় না কেন, বড় হয় না কেন, প্রাপ্তবয়স্ক হয় না কেন, প্রত্যেকটা মানুষকেই এই কয়েকটা ধাপ অতিক্রম করতেই হয়। ইনফ্যান্সি, লেটার চাইল্ডহুড, আর্লি চাইল্ডহুড, হ্যাঁ অ্যাডোলেসেন্স, এই প্রত্যেকটা জিনিস তাকে ফেস করতে হয়, পার করতে হয়। ইরেসপেক্টিভ নির্বিশেষে, কি নির্বিশেষে? দেখো তার ইকোনমিক অর্থনৈতিক এবং সোশ্যাল স্ট্যাটাস, সামাজিক যে মানে সামাজিক তোমার হচ্ছে কি বলে মর্যাদা রয়েছে, সামাজিক পদমর্যাদা বা অর্থনৈতিক সিচুয়েশন যেটাই বলো না কেন, সব কিছু নির্বিশেষে তাকে তোমার হচ্ছে এই জিনিসগুলো, স্টেজগুলো পার করতেই হয়। তোমাকে পার করতে হয়েছে, আমাকেও পার করতে হয়েছে, প্রত্যেকটা মানুষকে তোমার এই জিনিসগুলো পার করতেই হবে, পার করতেই হয়। এটাই প্রকৃতির নিয়ম, রুলস অফ নেচার। দেন 2 নম্বরে কি বলেছে দেখো, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট দ্যাট অকার্স আফটার চাইল্ডহুড অ্যান্ড বিফোর অ্যাডাল্টহুড। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তোমার বিশ্ব স্বাস্থ্য সংস্থা কি বলেছে দেখো, আইডেন্টিফাইজ অ্যাডোলেসেন্স বয়সন্ধিকালকে তোমার আইডেন্টিফাই করেছে অ্যাজ দ্য পিরিয়ড ইন হিউম্যান গ্রোথ, মানে তোমার হচ্ছে ওয়ার্ল্ড হেলথ WHO বলেছে যে অ্যাডোলেসেন্স হচ্ছে এমন একটা সময় যেটা মানুষের মানে আমাদের মানুষ যে রয়েছে, মানুষের মানসিক এবং তোমার শারীরিক বৃদ্ধির একটা সময় এবং শারীরিক এবং মানসিক বিকাশের একটা সময়। ডেভেলপমেন্ট বলতে এখানে বিকাশকে বোঝানো হয়েছে এবং গ্রোথ মানে এখানে বৃদ্ধিকে বোঝানো হয়েছে। আমাদের হাতে পায়ে আমরা লম্বা হই না, ওই লম্বাকে বোঝানো হয়েছে এবং মেন্টাল যে বৃদ্ধিগুলো হয়ে থাকে, বিকাশগুলো হয়ে থাকে, ওই বিকাশটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে আমাদের ডেভেলপমেন্টের মাধ্যমে। সো মানসিক বৃদ্ধি এবং বিকাশ এই বয়সে সবচাইতে বেশি হয়ে থাকে। এবং দেখো দ্যাট অকার্স কখন ঘটে, আফটার চাইল্ডহুড, ঠিক তোমার শৈশবকালের পরপর, এবং বিফোর অ্যাডাল্টহুড তোমার প্রাপ্তবয়স্কের ঠিক আগেই। দ্যাট মিনস ওই যে 13 to 18 ইয়ার্স এই বয়সের মধ্যে দেখবো তোমার আমাদের অনেক বেশি চেঞ্জেসগুলো চলে আসে। এবং যত রকমের চেঞ্জেস হয়, মানুষ দ্রুত লম্বা হয়, মানুষ কি তোমার যে শারীরিকভাবে যে পরিবর্তনগুলো হয়ে থাকে সব কিছুই মোটামুটি এই বয়সে হয়ে থাকে। মানুষ চিন্তাভাবনা, ব্রেইন, তার যে তোমার ম্যাচুরিটি বলো বা লেভেল অফ ম্যাচুরিটি, তার চিন্তাভাবনা, বিহেভিয়ার সব কিছু এই বয়সের মধ্যেই তার হয়ে যায়।
Then দেখো, this phase represents one of the critical transitions in one's lifespan and is characterized by fast-paced growth and change which are second only to those at infancy. কি বলেছে দেখো, this phase represents, এই যে সময়টা রয়েছে adolescence, যে সময়টা রয়েছে represents তুলে ধরে, কি তুলে ধরে, one of the critical transitions in one's lifespan. critical transition মানে তোমার হচ্ছে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন, একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন এই বয়সে হয়ে থাকে। তোমার শৈশব দেখবা তুমি, শৈশবকালে মানুষ একরকম চিন্তা ভাবনা তার হয়, শারীরিক মানসিক বিকাশ একরকম থাকে, শারীরিক গঠন একরকম থাকে, ঠিক যখন সে অ্যাডোলেসেন্সের দিকে চলে যায় তার শারীরিক গঠন মানসিক বিকাশ তা অন্যরকম হয়ে যায়। সো এই বয়সটা কিন্তু অত্যন্ত ক্রিটিক্যাল, অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত নাজুক একটা সময়। সো বলছে এজন্য যে ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশনস ইন ওয়ান্স লাইফ স্প্যান অ্যান্ড ইজ characterized by fast-paced growth and change which are second only to those at infancy. মানে তোমার হচ্ছে ফাস্ট পেজ গ্রোথ, এই বয়সে অনেক দ্রুত গ্রোথটা ঘটে। ফাস্ট পেজ মানে অনেক দ্রুত বৃদ্ধি হয় এবং অনেক দ্রুত তোমার হচ্ছে চেঞ্জেসগুলো চলে আসে। আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাই এই বৈশিষ্ট্যগুলো অনেক দ্রুত হয়, অনেক দ্রুত এই পরিবর্তনগুলো আমাদের শারীরিকভাবে মানসিকভাবে আমরা ফেস করে থাকি। হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, এবং তোমার হচ্ছে শৈশবকালের পরেই ঠিক এই জিনিসগুলো মানে তোমার ইনফ্যান্সি, যখন মানুষ জন্মায়, একটা বাচ্চা যখন জন্মায় তার তখন বৃদ্ধি কিন্তু একটু দ্রুত হয়। দেখবে একটা বাচ্চা জন্মানোর পরে প্রথম 10 মাস বা প্রথম 1 বছর তার বৃদ্ধি অনেক দ্রুত হয়, বুঝতে পেরেছো? আবার এটা তোমার 2-3 বছর, 4 বছর, 5 বছর বা 10 বছর পর্যন্ত অনেক স্লোলি বৃদ্ধি পায় সে, রাইট? দেন দেখবা যখন সে 12-13 বছর হয়ে যায় তখন আবার ওই যে ছোটবেলার মতোই দ্রুত বৃদ্ধি হওয়া শুরু করে। এজন্য বলা হয়েছে যে আর হুইচ আর সেকেন্ড অনলি টু দোজ অ্যাট ইনফ্যান্সি, মানে তোমার শৈশবকালের পরে এই পরিবর্তনগুলো আমরা দেখতে পাই অ্যাডোলেসেন্স টাইমেই। ওকে, বায়োলজিক্যাল প্রসেসেস ড্রাইভ মেনি অ্যাসপেক্টস অফ দিস গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট উইথ দ্য অনসেট অফ পিউবার্টি মার্কিং দ্য প্যাসেজ ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড। এবং দেখো এই চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড একটা মানুষের তোমার হচ্ছে কি বলে এটাকে, শৈশবকাল থেকে যে আমাদের বয়সন্ধিকাল, এই যে ট্রানজিশনটা, এই ট্রানজিশনের যে পরিবর্তনগুলো হয়ে থাকে এই পরিবর্তনের ক্ষেত্রে অনেক বায়োলজিক্যাল প্রসেস মানে তোমার জৈবিক অনেক প্রক্রিয়া ভেতরকার আমাদের দেহের মধ্যেই অনেক জৈবিক প্রক্রিয়াগুলো এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করে। এই যে ড্রাইভ মানে কি করা, নিয়ন্ত্রণ করে কতটুকু বৃদ্ধি পাবে একটা মানুষ, কতটুকু লম্বা হবে, কতটুকু খাটো হবে, কতটুকু শারীরিকভাবে সে মোটা হবে, বা তার হেলথ মানে বোন তার হাড় কতটুকু শক্ত হবে, এই সমস্ত কিছু কিন্তু এই বায়োলজিক্যাল প্রসেসগুলো হচ্ছে আমাদেরকে নিয়ন্ত্রণ করে। দেখবা যে মানুষ, যে বাবা মা গুলো লম্বা হয়, যে বাবা যে মা লম্বা হয় তাদের বাচ্চাও কি লম্বা হয়। এখানে ডিএনএ আরএনএ বা তোমার জৈবিক বিষয়গুলোর একটা প্রভাব এখানে অবশ্যই কাজ করে থাকে, সেই জিনিসটি এখানে ইন্ডিকেট করা হয়েছে। তারপরে দেখো কি বলেছে, দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস। এই যে ডিটারমিনেন্টস মানে কি, নির্দেশক। ডিটারমিনেন্টস বলতে বুঝে হচ্ছে আমাদের এখানে নির্দেশক। সো বলছে এখানে যে দ্য বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস অফ অ্যাডোলেসেন্স আর ফেয়ারলি ইউনিভার্সাল। এই যে বায়োলজিক্যাল ডিটারমিনেন্টস গুলো রয়েছে আমাদের, যে বয়সন্ধিকালের যে পরিবর্তনগুলো হয়, এই পরিবর্তনগুলো যেই কারণে হয় এই কারণগুলো পুরো পৃথিবীব্যাপী সেম, পুরো পৃথিবীব্যাপী এই কারণগুলো বা এই নির্দেশকগুলো সেম। যে কারণের মাধ্যমে আমাদের বায়োলজিক্যাল পরিবর্তনগুলো হয়ে থাকে ওই কারণগুলো পুরো সবার জন্যই সেম। তোমার যে কারণে পরিবর্তনগুলো ঘটেছে আমার ক্ষেত্রেও সেম, আরও 10 জনের ক্ষেত্রেও কি সেম ডিটারমিনেন্টস নির্দেশকগুলো সেম অর্থেই সেখান থেকে কাজ করে। একই জিনিসের কারণে সবার পরিবর্তনগুলো এখান থেকে চলে আসে। দেখো কি বলেছে এখানে, হাউএভার দ্য ডিউরেশন অ্যান্ড ডিফাইনিং characteristics of this period may vary across time, cultures and socio-economic situations. So বলেছে যে এই যে পরিবর্তনগুলো ঘটে, পরিবর্তনগুলো যেই কারণে ঘটে ওই কারণগুলো সবার জন্যই সেম, কিন্তু যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনের সময়টা হয়তো কারো ক্ষেত্রে আগে কারো ক্ষেত্রে পরে, কোনো দেশে আগে কোনো দেশে পরে। ইউএসএ বা ওয়েস্টার্ন কালচারের বা তোমার অ্যাডোলেসেন্স টাইমটা একটু পরে পেছনের দিকে, আমাদের জন্য একটু আগের দিকে, বা বিভিন্ন দেশে তোমার হচ্ছে আরো আগে আরো পরে, মানে টাইমটা হয়তো বা কি একটু 1 বছর 2 বছর আগে পরে হতে পারে, বাট যে পরিবর্তনগুলো ঘটে এই পরিবর্তনগুলো সবার জন্যই ঘটে এবং যে কারণে পরিবর্তনগুলো ঘটে এই কারণগুলো কি সবার জন্যই সেম।
ঠিক আছে, সেম জিনিসটি এখানে বলেছে। দেখো এই যে অ্যাক্রস টাইম, সময় হয়তো পরিবর্তন হতে পারে, দেন কালচার, সংস্কৃতি ভেদে এই জিনিসগুলো পরিবর্তন হতে পারে, এবং সোশিও ইকোনমিক সিচুয়েশন, আর্থ সামাজিক অবস্থা ভেদেও কি এই জিনিসগুলো পরিবর্তন হতে পারে। দেখবো যে মানুষগুলো গ্রামে থাকে তাদের শারীরিক গঠন একরকম হয়, যে মানুষগুলো শহুরে বসবাস করে, এসির মধ্যে বসবাস করে, তাদের কিন্তু তোমার কি বলে শারীরিক গঠন বলি বা আমাদের যে কি বলে তোমাদের এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা যেটাকে ইন্ডিকেট করি সেটা কিন্তু একরকম হয়ে থাকে। সো সিচুয়েশন, এনভায়রনমেন্ট কিন্তু অনেক বেশি একটা ভালো একটা ডিটারমিনেন্ট, একটা ভালো একটা প্রভাবক নির্দেশক হিসেবে কাজ করে থাকে। তুমি যে পরিবেশে বড় হবা ওই পরিবেশের একটা প্রভাব তোমার লাইফে অবশ্যই থাকবে। এই জন্য বলা হয়েছে যে পরিবেশ ভেদে, কালচার ভেদে, টাইম ভেদে এই জিনিসগুলো পরিবর্তন হতে পারে, বাট পরিবর্তনটা হবে এটা মোটামুটি আমরা নিশ্চিতভাবেই বলতে পারি। ওকে, দেন this period has seen many changes over the past century. Puberty, for example, comes earlier than before. এই যে দেখো অ্যাডোলেসেন্স যে টাইমটা রয়েছে, হ্যাঁ আমি অনেক শিক্ষার্থীকে দেখতে পাচ্ছি, আমরা আরো ক্লাসটাকে শেয়ার করে দিব, দ্রুত শেয়ার করে দিবে এবং সবাইকে ক্লাসটি জয়েন করতে আমরা সবাইকে বলবো। সবাই তোমার ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাইকে অবশ্যই মেনশন দিব এবং দ্রুত লাইভটি শেয়ারের দিকে নিয়ে যাবো। আমি মাত্র 30টা শেয়ার দেখতে পাচ্ছি, বাট আই থিঙ্ক এটা 100 ক্রস করে ফেলবে। তোমরা যদি চাও as soon as possible এটাকে 100 ক্রস করে ফেলতে পারো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের জান্নাতুল ফেরদৌস পিডিএফ দেওয়া হবে, জান্নাতুল ডেফিনেটলি তোমাদেরকে পিডিএফ দেওয়া হবে। তোমরা কমেন্টে দেখো পিডিএফ, যদি হ্যাঁ পিডিএফ পেয়ে যাবে। পিডিএফ পাওয়ার জন্য একটা ফর্ম দেওয়া আছে, ওই ফর্মটা ফিল আপ করে ফেলো। পিডিএফ পাওয়ার জন্য একটা ফর্ম দেওয়া আছে কমেন্টে, ওই ফর্মটা ফিল আপ করে ফেলো। ফর্মটা ফিল আপ করে ফেললে তুমি পিডিএফটা সেখান থেকে পেয়ে যাবে। দ্রুত গিয়ে ফর্মটা ফিল আপ করে ফেলো স্টুডেন্টস। ওকে, ঠিক আছে। ওকে, দেখো দিস পিরিয়ড হ্যাজ ওকে দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস, মানে এই সময়ে অনেক পরিবর্তনগুলো দেখতে পাই। আর তুমি দেখবা আমাদের যে বাবা মা রয়েছে, দাদা দাদি, নানা নানি রয়েছে, তাদের সময়কার যে অ্যাডোলেসেন্স টাইমটা আর আমাদের সময়ের যে অ্যাডোলেসেন্স টাইমটা, এটা কিন্তু একটু ডিফারেন্ট। সময়গত দিক থেকে বলো বা আচার আচরণের দিক থেকে বলো, আমরা কিন্তু এখন ডিফারেন্ট বিহেভিয়ার করি, মানে ডিফারেন্ট বিহেভ, আমরা ডিফারেন্টলি বিহেভগুলো করে থাকি আমরা, বা তাদের যে অ্যাডোলেসেন্স টাইমটা আমাদের যে অ্যাডোলেসেন্স টাইমটা, এর মধ্যে পার্থক্য একটু হলো আমরা দেখতে পাই। এখন দেখো কেন এই পার্থক্যটা তৈরি হয়েছে, এই যে এখানে বলে দিয়েছে যে দিস পিরিয়ড হ্যাজ সিন মেনি চেঞ্জেস ওভার দি পাস্ট সেঞ্চুরি। পিউবার্টি ফর এক্সাম্পল, পিউবার্টি বলতে বোঝাচ্ছে এখানে আমাদের যে বয়সন্ধিকাল সময়টা, অ্যাডোলেসেন্স টাইমটাকে এখানে ইন্ডিকেট করা হচ্ছে, কামস আর্লিয়ার দেন বিফোর। মানে এই যে বয়সন্ধিকাল টাইমটা, পিউবার্টি, এই যে বয়সন্ধিকাল টাইমটা, এটা আগে একটু লেট করে হতো, মানুষের একটু দেরি করে বয়সন্ধিকাল শুরু হতো, অ্যাডোলেসেন্স টাইমটা শুরু হতো। বাট রাইট নাও মানুষের অ্যাডোলেসেন্স টাইমটা, পিউবার্টি অনেক আগেই শুরু হয়ে যায়। আগের থেকে মানুষ অনেক আগে এখন পিউবার্টি শুরু হয়ে যায়। এন্ড দেখো পিপল ম্যারি লেট, মানুষ কি লেট করে বিয়ে করে। আগে মানুষ কিন্তু অনেক আর্লি বিয়ে করতো, ছেলে বলো মেয়ে বলো অনেক আর্লি বিয়ে করতো। রাইট নাও কিছু কিছু পরিবার বাদে মানুষ হচ্ছে তোমার অনেক লেট করে বিয়ে করে। অ্যান্ড দেয়ার সেক্সুয়াল attitudes and behaviors are different from their grandparents। এবং দেখবা এই বর্তমান মানুষ, ছেলে মেয়েদের যে বয়সন্ধিকাল যে টার্মটা রয়েছে, তাদের বিহেভিয়ার তাদের দাদা দাদির বিহেভিয়ার থেকে ডিফারেন্ট। মানে আগেরকার মানুষ বয়সন্ধিকালে অ্যাডোলেসেন্স টাইমে যেরকম বিহেভ করতো, রাইট নাও আমাদের এই জেনারেশন তাদের অ্যাডোলেসেন্স টাইমে বিহেভিয়ারটা অন্যরকম করে। তাদের বিহেভিয়ার আচার আচরণ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্টলি দেখতে পাওয়া যায় একদম আগের থেকে। মানে তাদের গ্র্যান্ড প্যারেন্টসের মতো না, যাদের বাবা একরকম ছিল, ছেলে হচ্ছে আরেক রকম, মা হচ্ছে একরকম ছিল, মেয়ে হচ্ছে আরেক রকম, এমনটা বিহেভিয়ার দেখতে পাওয়া যায়। সো বিহেভিয়ার আর ডিফারেন্ট ফ্রম দেয়ার গ্র্যান্ড প্যারেন্টস অ্যান্ড ইভেন প্যারেন্টস, এমনকি তাদের পিতামাতা থেকেও এটা ভিন্ন। Among the factors responsible for the changes, এই যে পরিবর্তনগুলো দেখতে পাই, এই পরিবর্তনগুলোর মধ্যে কোন জিনিসগুলো বেশি দায়ী একটু খেয়াল করে দেখি। এখানে আমাদের এডুকেশন, শিক্ষাটা অনেক বেশি দায়ী, মানে রেসপন্সিবল অনেক বেশি, মানে তোমার কারণগুলোর মধ্যে শিক্ষা হচ্ছে অন্যতম একটা কারণ। দেন আরবানাইজেশন, নগরায়ন, এটা অন্যতম একটা কারণ। এবং স্প্রিড অফ গ্লোবাল কমিউনিকেশন, এবং এই যে বৈশ্বিক যে যোগাযোগ ব্যবস্থা, এই বৈশ্বিক যোগাযোগ ব্যবস্থা কিন্তু অন্যতম একটা কারণ এই বয়সন্ধিকালের টাইমটা চেঞ্জ করে দেওয়ার জন্য। কারণ আমাদের মেন্টালিটির সাথে, আমাদের ব্রেইনের সাথে কিন্তু ফিজিক্যাল, মানে তোমার শারীরিক অনেক কিছু নির্ভর করে। আমাদের ব্রেইন যেরকম সিগন্যাল দিবে, আমাদের শরীর কিন্তু সেরকমই তোমাকে হচ্ছে, আমাদের ফিজিক্স, আমাদের ফিজিক্যাল কন্ডিশনগুলো কিন্তু সেরকমই হচ্ছে তোমার বিহেভটা করবে। তুমি যদি মনে করো যে না এটা আমার পক্ষে পসিবল, তুমি খেয়াল করে দেখবা, যদি তুমি মনে মনে বলো যে না এটা আমি পারবো, এটা আমার পক্ষে পসিবল, ডেফিনেটলি ইউ ক্যান, তুমি তখন কিন্তু সেটা পারবা। রাইট? সো ব্রেন কিন্তু, তুমি একটা ম্যাচ যখন, সাপোজ একটা খেলা চলছে, ক্রিকেট ম্যাচ চলছে,
হেরে যাচ্ছে টিম, কিন্তু একটা প্লেয়ার মনে করছে যে না, আমি যদি ভালো মতো করে দাঁড়িয়ে যাই তাহলে আমার টিম জিতবে। তার ব্রেনটাকে সে সিগন্যাল দিচ্ছে আমি পারবো, আমরা পারবো, আমাদের টিম পারবে। তখন কিন্তু সে আলটিমেটলি একটা ভালো, না হয়তো সে জিতে যায় বা জিতে না গেলেও একদম কাছাকাছি কিন্তু যেতে পারে। সো এই যে ব্রেনটাকে সিগন্যাল দিচ্ছি, এই সিগন্যালের কারণেই কিন্তু আমাদের একটা জিনিস পরিবর্তনগুলো আসে। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে এরকম যে তোমার ব্রেনটাকে তুমি যদি যেভাবে ট্রেন্ড আপ করবা, তোমার ফিজিক্যাল কন্ডিশন বলো বা তোমার পরবর্তী রেজাল্টগুলো কিন্তু সেরকমই আসবে। পসিবল, ওকে, দেন তুমি দেখবে যে সবকিছু ইজি হয়ে যাচ্ছে। ইম্পসিবল, দেন দেখবো কোনো কিছু তোমার জন্য কি পসিবল হচ্ছে না। যদি একটা সহজ জিনিস খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, একটা সহজ জিনিস যদি তুমি মানে সাপোজ একটা জিনিস তুমি করছো, এটা তোমার কোনোভাবেই সলভ হচ্ছে না, তুমি কোনোভাবে পারছো না, তখন তোমার মনে হতে পারে যে না, হাল ছেড়ে দিব, এটা আমার পক্ষে পসিবল না। দেখো, যদি পসিবল নাই হতো, এটা কিন্তু কি সবাই করতে পারতো না। সো পসিবল দেখেই, পসিবল না দেখে সবাই, আই মিন পসিবল না, কষ্টকর, এই জিনিসটা খুবই খুবই কষ্টকর একটা জিনিস, কষ্ট মানে ইমপ্লিমেন্ট করা খুবই কষ্টের জিনিস, বাট স্টিল তুমি চেষ্টা করছো বলে তুমি পারছো। সবাই কিন্তু চেষ্টা করে না, সবাই চেষ্টা করে না দেখেই পারে না। তুমি চেষ্টা করো, তাহলে তুমি পারবা। তুমি ব্রেনটাকে সিগন্যাল দাও, তাহলে তুমি সেটা মেনটেন করতে পারবা। তেমনি এখানে বলেছে যে আমাদের যে গ্লোবাল কমিউনিকেশন, শিক্ষা, আরবানাইজেশন, এই সমস্ত জিনিস আমাদের ব্রেনটাকে সিগন্যাল দেয়। আমাদের পুরো বহির্বিশ্বে কি চলে, এই যে বর্তমানে সোশ্যাল মিডিয়া চলছে, এই সোশ্যাল মিডিয়া কিন্তু আমাদের ব্রেনটাকে অনেক বেশি তোমাকে হচ্ছে মানে ইফেক্ট ফেলে। ইফেক্ট ফেলার কারণে কিন্তু আমাদের হচ্ছে ব্রেন সেভাবেই তোমার চিন্তা ভাবনাগুলো করে, এবং আমাদের পুরো ফিজিক্যাল কন্ডিশন বলি বা আমাদের সব কিছু সেভাবে কিন্তু নার্ভাস সিস্টেম সেভাবে কিন্তু আমাদের হচ্ছে রিয়্যাক্ট করে থাকে। তেমনি এখান থেকে আমাদের বুঝতে হবে যে না, আমাদের ব্রেন যেভাবে সিগন্যাল দিবে আমাদের সবকিছু সেভাবে পরিবর্তনটা হবে। এজন্য এখানে এই পরিবর্তনগুলোর মধ্যে এডুকেশন, আরবানাইজেশন, স্পিড অফ গ্লোবাল কমিউনিকেশন, এই সব কিছু কিন্তু সেভাবেই আমাদের দায়ী এই পরিবর্তনগুলোর জন্য। ওকে, 3 নম্বর কি বলেছে দেখো, দ্য টাইম অফ অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড। এবং এই যে টাইম অফ অ্যাডোলেসেন্স, এই বয়সন্ধিকাল সময়টা তোমার হচ্ছে অ্যাডাল্টহুড, প্রাপ্তবয়স্ক বা প্রাপ্ত বয়স যে সময়টা রয়েছে, ওই সময়ের জন্য তোমার হচ্ছে প্রিপারেশন, প্রস্তুতির একটা সময়। অ্যান্ড ডিউরিং হুইচ ওয়ান এক্সপেরিয়েন্সেস সেভারাল কি ডেভেলপমেন্টস। এবং এই সময়ে অনেকে তোমার হচ্ছে নানান ধরনের বিকাশ মেনটেন করতে পারে, বিকাশ তারা এখান থেকে দেখতে পায়। কিরকম দেখো, আচ্ছা, যাওয়ার আগে আমরা একটা এমসিকিউ দেই, আমরা একটা তোমার কি বলে এটাকে পোল দিয়ে দেই, একটা এমসিকিউ তোমাদেরকে দিয়ে দেই, যা তখন আমরা পড়লাম, কতটুকু শিখতে পেরেছো, কতটুকু বুঝতে পেরেছো, এটা পোলের মাধ্যমে ভাইকে তোমরা জানিয়ে দাও। কি বলেছে দেখো, অ্যাডোলেসেন্স is dash preparation for adulthood. So কি হবে, adolescence is a section of preparation, adolescence is the time of preparation, like adolescence is a difficult thing, like adolescence is an external time. কি হবে, A, B, C নাকি D হবে? কি হবে ভাইকে দ্রুত জানিয়ে দাও শিক্ষার্থী বন্ধুরা। ওকে, আদাব, রেনু, রানী, তুমি হয়তো বা এখন জয়েন করেছো। ওকে, কোনটা হবে, A, B, C নাকি D? একের বি বলছে, আলাউদ্দিন বলছে বি, ইউটিউব থেকে ম্যাক্সিমাম স্টুডেন্ট ইউটিউব থেকে বলছে। আমরা তোমার কি বলে এটাকে ফেসবুক একটু পরে যাচ্ছি। কামরুন নাহার, মাসুমা বলছে বি, দেন মেহরুজ হুসাইন বলছে বি। কাহানি, হ্যাঁ কাহানি কি হবে তুমি বলো, মেহরুজ আহমেদ, দেন একের বি হচ্ছে না, রাইট। সো আমাদের আনসার হচ্ছে কি, দেখি তো আমাদের আনসারটা কি হচ্ছে এখানে। ইয়েস, আমাদের আনসার হচ্ছে বি। সো বলছে এখানে যে অ্যাডোলেসেন্স ইজ দ্য টাইম অফ প্রিপারেশন ফর অ্যাডাল্টহুড, এ সেকশন হবে না, এ ডিফিকাল্ট থিং না, an external time, definite external time না, that means adolescence is the time of preparation for adulthood. So আমাদের বি নাম্বারটা আনসার যারা পেরেছো, কংগ্রেচুলেশনস এভরিওয়ান। সো আমরা পরবর্তীতে প্রসিড করি, এগিয়ে যাই। কি বলছে দেখো, বিসাইড ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স। মানে এই বয়সে আমাদের দেখো শুধুমাত্র যে আমাদের শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলোই ঘটে, নট লাইক দ্যাট। বয়সন্ধিকালে একটা মানুষের অনেক পরিবর্তন ঘটে। কি কি পরিবর্তনগুলো ঘটে দেখো, বিসাইডস ফিজিক্যাল অ্যান্ড সেক্সুয়াল ম্যাচুরেশন, তোমার হচ্ছে শারীরিক এবং যে আমাদের যে সেক্সুয়াল যে পরিপক্কতা চলে আসে, এর পাশাপাশি দিস এক্সপিরিয়েন্সেস ইনক্লুড মুভমেন্ট টুয়ার্ড সোশ্যাল অ্যান্ড ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স, আমাদের যে সামাজিক এবং অর্থনৈতিক মুক্তির দিকেও কি এই বয়সটা আমাদেরকে নিয়ে যায়। সামাজিক
এবং অর্থনৈতিক মুক্তির দিকেও এই বয়সটা আমাদেরকে নিয়ে যায়। সবাই চায়, তুমি দেখবা তুমি যখন বড় হও, ক্লাস 9-এ বা ক্লাস 10-এ যখন উঠছো, তখন মনে হয় না যে খুব বড় হয়ে গেছি, এখন তোমার কি বলে এটাকে এত টাইম নাই, কাউকে পাত্তা দেওয়ার সময় নাই, আমি আমার মতো করেছি চলবো, আমি অনেক সিদ্ধান্ত নিতে পারি, আমি সমাজের একজন অন্যতম বড় একজন ব্যক্তি, ক্লাসে গেলে আমি আমার গ্রুপের মধ্যে আমি ক্যাপ্টেন, আমি সব কিছু। সো এই বয়সে মানুষ চায় সামাজিকভাবে স্বাধীন হতে এবং ইকোনমিক্যালি আর্থিক দিক থেকেও কি স্বাধীন হতে চায়। তুমি তোমার পিতামাতার কাছ থেকে টাকা নিতে একটু দ্বিধাবোধ করবা, বা টাকা পয়সা দেখবা যে আমার বন্ধুদের কাছে টাকা আছে, তুমি কিছু টাকা আর্ন করতে চাইবা তখন, বা তোমার বাবা মাকে বলবো যে মা আমাকে একবারে টাকা দিয়ে দাও, বারবার টাকা যেতে ইচ্ছা করে না, পুরো মাসেরটা একবারে তুমি নিতে চাও। সো এই যে ইকোনমিক এবং সোশ্যাল একটা ইন্ডিপেন্ডেন্স তোমার এই বয়সে তুমি চাও। দেন ডেভেলপমেন্ট অফ আইডেন্টিটি, আমাদের যে পরিচিতি, নিজেদের একটা মানে নিজের একটা পরিচিতি বিল্ড আপ করতে চাই, নিজের কিছু একটা করতে চাই আমরা এই বয়সে। সরি, দ্য অ্যাকুইজিশন অফ স্কিলস, এবং আমাদের কি তোমার হচ্ছে নানান স্কিলস আমরা এই বয়সে অর্জন করতে চাই, নানান দক্ষতা আমরা এই বয়সে অর্জন করতে চাই। কেউ ল্যাপটপের দক্ষতা, বা কেউ ওয়ার্ড এক্সেল, কেউ কম্পিউটিং এডিটিং ভিডিও এডিটিং স্কিলস, বা কেউ তোমার হচ্ছে কি বলে এটাকে জিমে যায়, কেউ তোমার ফুটবল ক্রিকেট স্পোর্টসের দিকে তারা কেউ ধাবিত হয়, কেউ তোমার হচ্ছে জিমের দিকে ধাবিত হয়, কেউ তোমার অ্যাডভেঞ্চারের দিকে ধাবিত হয়, কেউ ল্যাপটপ বা বিভিন্ন জিনিস বিভিন্ন স্কিলসের দিকে তারা হচ্ছে ধাবিত হয়। নানান দক্ষতা মানুষ এই বয়সে অর্জন করতে চায়। অ্যান্ড নিডেড টু ক্যারি আউট অ্যাডাল্ট রিলেশনশিপস, এবং তোমার যে প্রাপ্ত বয়স্কদের সাথে যে সুসম্পর্ক মেনটেন করে চলা, বড়দের সাথে যে সুসম্পর্ক মেনটেন করে চলা, এই বয়সে কি মানুষ সেটা শিখে ফেলে এবং বুঝে ফেলে। অ্যান্ড রোলস অ্যান্ড দ্য ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং ক্যাপাসিটি কি বলে, রোলস অ্যান্ড ক্যাপাসিটি ফর অ্যাবস্ট্রাক্ট রিজনিং, এবং তোমার হচ্ছে বিমূর্ত জিনিসগুলো যে রয়েছে, বিমূর্ত বিষয়গুলো যেগুলো দেখা যায় না, যে জিনিসগুলো দেখা যায় না ওই জিনিসগুলো তুমি কি আন্দাজ করতে পারো। একটা মানুষ যেটা বুঝাচ্ছে কথাবার্তার বলার মাধ্যমে, একজন মানুষ ডিরেক্টলি বুঝাচ্ছে না একটা জিনিস, বাট তোমাকে হিন্টস দিচ্ছে, তুমি হিন্টসগুলো কি ডিরেক্টলি বুঝে যাবা। তোমার এই বয়সে বোধগম্য মানে বোধ শক্তি অনেক বেশি বেড়ে যাবে। তো এই জন্য বলেছে যে শুধুমাত্র আমাদের ফিজিক্যাল এবং সেক্সুয়াল ম্যাচুরেশনই এই বয়সে আসে না, আরো অনেক জিনিসের পরিবর্তন আমরা এই বয়সে দেখতে পাই, আমাদের মধ্যে আমরা ধারণ করি। দেখো, হোয়াইল অ্যাডোলেসেন্স ইজ আ টাইম অফ ট্রিমেন্ডাস গ্রোথ অ্যান্ড পটেনশিয়াল, ইট ইজ অলসো আ টাইম অফ কনসিডারেবল রিস্ক। এখানে অনেক সম্ভাবনা রয়েছে এই বয়সে, এবং অনেক রিস্কও কিন্তু এই বয়সে আমাদের রয়েছে। আমরা এই ঠিক ইংলিশ ফার্স্ট পেপার পড়ে ইংলিশ সেকেন্ড পেপারের দিকে চলে যাব। অনেক কলেজে ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড পেপার দুটো মিলেই পড়ানো হয়, তো আমরা ইংলিশ ফার্স্ট এবং ইংলিশ সেকেন্ড দুটো মিলেই কিন্তু আমরা পড়বো ডেফিনেটলি, ঠিক আছে। সো একটু পরে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের গুরুত্বপূর্ণ কিছু টপিক নিয়ে কথা বলবো। সবাই স্টে কানেক্টেড উইথ দিস ক্লাস and please do share the live. Then দেখো, it is also time of considerable risk during which social context exert powerful influences, মানে বলছে এই সময়টা সম্ভাবনা রয়েছে এবং অনেক ঝুঁকিও রয়েছে। এই সম্ভাবনা এবং এই ঝুঁকি সামাজিক অনেক দিক, মানে সমাজের অনেক কিছুই এই জিনিসগুলো তোমার প্রভাবিত করে, প্রভাব বিস্তার করে এই ক্ষেত্রে। দেন 4 নাম্বার কি বলেছে যে মেনি অ্যাডোলেসেন্টস ফেস প্রেশার টু ইউজ অ্যালকোহল সিগারেটস, অনেক তোমার অ্যাডোলেসেন্ট তোমার অ্যালকোহল ইউজ করে, সিগারেট ইউজ করে, আদার ড্রাগস অন্যান্য মাদক ইউজ করে থাকে। অ্যান্ড টু ইনিশিয়েট সেক্সুয়াল রিলেশনশিপস, তোমার হচ্ছে কি বলে সেক্সুয়াল সম্পর্ক সে ক্রিয়েট করে। পুটিং দেমসেলস অ্যাট হাই রিস্ক ফর ইন্টেনশনাল, ইচ্ছাকৃত এবং আনইনটেনশনাল ইনজুরিজ, তোমার ক্ষতির দিকে নিয়ে যায়, ইচ্ছাকৃত এবং অনিচ্ছাকৃত অনেক ক্ষতি সে করে ফেলে। আনইনটেন্ডেড প্রেগনেন্সিস, তোমার হচ্ছে কি বলে এটাকে অনিচ্ছাকৃত তোমার প্রেগনেন্সি, সে প্রেগনেন্ট হয়ে যায়। দেন তোমার সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশনস, অনেক রোগ বালাই সে ছড়িয়ে পড়ে এই বয়সেই সেক্সুয়াল কর্মকাণ্ডের মাধ্যমে। অ্যান্ড ইনক্লুডিং দ্য হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস, এবং HIV এর মতো মারাত্মক ভাইরাস ধারণ করতে পারে এই বয়সেই। বিকজ সে কিন্তু বুঝে না, একটা অ্যাডোলেসেন্স বা একটা অ্যাডোলেসেন্ট যে বয়সন্ধিকালের একটা ছেলে, সে কখনোই মানে কিছু ক্ষেত্রে সে বুঝতে পারে না যে কোনটা তার জন্য ভালো হবে, কোনটা তার জন্য খারাপ হবে। দ্যাটস ওয়াই সেই না বুঝার কারণেই এই ক্ষতির সম্মুখীন সে নিজেকে ফেলে দেয়, ঠিক আছে। এরপরে দেখো, মেনি অলসো এক্সপেরিয়েন্স আ ওয়াইড রেঞ্জ অফ অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড মেন্টাল হেলথ প্রবলেম, এবং অনেক বাচ্চা কাচ্চা যে তোমাকে এই বয়সে অ্যাডজাস্ট করতে পারে না, তাদের এই শারীরিক পরিবর্তন বা এনভায়রনমেন্ট মানসিক পরিবর্তন, এই পরিবর্তনের সাথে অনেকেই তোমার খাপ খাওয়াতে পারে না। এই খাপ না খাওয়াতে পারার কারণে অনেক মেন্টাল হেলথ প্রবলেম মানে দেখতে পায়, অনেক মানসিক প্রবলেম দেখতে পায়। দেখবে এই বয়সেই অনেকে সুইসাইড করে, অনেকে তোমার হচ্ছে ঘরে একা একা বসে থাকে, অনেকে বন্ধু বানাতে পারে না, অনেকে নানান প্রবলেম। সে আগে ছিল এক
একরকম, বাট বয়সন্ধিকাল হওয়ার পরে সে তার আচার আচরণ বিহেভিয়ারটা আরেক রকম হয়ে যায়, কজ খাপ খাওয়াতে পারে না, অ্যাডজাস্ট করতে পারে না। আবার অনেকে তোমার দেখা যাচ্ছে কি চুপচাপ, কিন্তু এই বয়সে সে অনেক বেশি খোলাসাভাবে কথাবার্তা গুলো বলে, কজ চেঞ্জেস গুলো কি দেখা যায়, বোঝা যায়। খাপ খাওয়ানোর একটা বিষয় এই বয়সে থাকে, যেটা অনেকেই পারে, অনেকেই পারে না। দেন বিহেভিয়ার প্যাটার্নস দ্যাট আর established during this period, such as the use of avoidance of drugs and taking or abstaining from sexual risk, can have long-lasting negative and positive effects on future health and well-being. So বলেছে যে এই 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 জায়গাটুকুতে কি বলেছে দেখো, এই জায়গাটুকুতে বলেছে যে এই বয়সে মানুষ যাই করুক না কেন, মানুষ ভালো কিছু করুক, খারাপ কিছু করুক, যাই করুক, এই প্রত্যেকটা কর্মকাণ্ডের একটা লং লাস্টিং ইফেক্ট দেখতে পাওয়া যায়। সে যদি মনে করো যে একটা মানুষ, একটা ছেলে, সে এই বয়সে পড়াশোনার দিকে ফোকাসড হয়েছে, সে নামাজ কালাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, কোরআন শরীফ পড়ে, এবং সে ভালো ভালো অ্যাক্টিভিটিগুলো করে থাকে, সে খেলাধুলা করে, সে জিম করে, নিজের ডেভেলপমেন্টের জন্য সে অলওয়েজ কাজ করে, তখন এই যে কাজগুলো সে এই বয়সে করছে, এইটার প্রভাব পরবর্তী সারা জীবন তার মধ্যে থাকবে। পুরোটা জীবন জুড়ে সে এই জিনিসগুলো ফেস করবে, এটার ফল ভোগ করতে পারবে। তার মানে কি এটা লং লাস্টিং ইফেক্ট সে কিন্তু পেয়ে যাচ্ছে জাস্ট এই বয়সের কর্মকাণ্ডের কারণে। আবার সেম ভাবেই একটা ছেলে যদি এই বয়সে এসে সে মাদকাসক্ত হয়ে যায়, সে যদি খারাপ কিছু করে ফেলে, খারাপ সঙ্গে জড়িয়ে পড়ে বা অন্যান্য খারাপ দিকে জড়িয়ে পড়ে, তখন ওইখান থেকে সে বের হতে পারে না। তার মধ্যে ওই জিনিসগুলো অনেক ভেতরে দেবে যায়, তার মনের মধ্যে গেঁথে যায়, রক্তে রক্তে চলে যায়। তখন পরবর্তীতে গিয়ে কি সে তোমার ওই অভ্যাসগুলো চেঞ্জ করতে পারে না। অভ্যাস চেঞ্জ করতে না পারার কারণে তার পরবর্তী জীবনটা একটা দুর্বিষহ জীবন হয়ে যায়, খারাপ জীবন, কষ্টের জীবন হয়ে যায়। তখন সে নিজে সুখী থাকতে পারে না, ফ্যামিলিকে সুখী রাখতে পারে না, বা দেশের জন্য কিছু করতে পারে না। ওভারঅল তার জীবনটা তছনছ হয়ে যায়। বুঝতে পেরেছো? সো দ্যাট মিনস এই বয়সটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইমস, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা সময়। তোমার যে সময়টা পার করছো মাই ডিয়ার স্টুডেন্টস, দ্যাটস দ্য গোল্ডেন পিরিয়ড অফ ইউর লাইফ। মানে সোনালী সময় তোমরা পার করছো। এই বয়সে তুমি যেভাবে নিজেকে নার্চার করবা, নিজেকে পরিচর্যা করবা, ঠিক সেভাবে তুমি পরবর্তী জীবন উপভোগ করতে পারবা। ট্রাস্ট মি, ঠিক সেভাবেই। আমি তো যদি তোমাদের ইন্টার লাইফের কথা বলি, ভাইয়ার কলেজ জীবনের কথা বলি, ভাই ওই সময়ে ফার্স্ট ইয়ারের প্রথম 6 মাস তেমন কিছু পড়াশোনা করি নাই, একদম হেলাফেলা করে আড্ডা দিয়ে। ভাই নর্ডাম কলেজ ছাত্র ছিলাম, সো তারপরেও পড়াশোনা করতে হতো, স্টিল তারপরেও করিনি প্রথম 6 মাস না করার কারণ রেজাল্ট খারাপ হয়েছে। অনেক কিছু ভাই বুঝেছি, চিন্তাভাবনা করেছি যে না, এভাবে আসলে জীবন চলে না, বা জীবন এভাবেই কখনো হতে পারে না। সিরিয়াসনেস আসার পরেই কিন্তু বর্তমানে এই অবস্থা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি বর্তমানে, তোমাদেরকে পড়াতে পারছি 10 মিনিট স্কুলের থ্রুতে। এই জিনিসগুলো কিন্তু একদিনে হয়নি। নিজের ডিটারমিনেশন ছিল, সংকল্প ছিল, পার্সেভিয়ারেন্স, অধ্যবসায় নিজের মধ্যে ছিল, কষ্ট করেছি, তারপরে কিন্তু এই জিনিসগুলো অর্জন করতে পেরেছি। সো আমরা যাই যেখান থেকে আছি না কেন, তুমি হয়তো বা মনে করতে পারো যে আমার মধ্যে এখন কিছুই নাই, আমার সময় নাই, সময় নষ্ট করে ফেলেছি। নো, তুমি কখনোই পিছিয়ে যাওনি। তুমি যেখান থেকে আছো, যে অবস্থানে আছো, সেখান থেকে শুরু করো, দেখবা অনেক ভালো একটা অবস্থানে তুমি যেতে পারবা। ট্রাস্ট মি, এই কথাটা জাস্ট মাথার মধ্যে ধরে রাখো, মাথার মধ্যে গেঁথে নাও, যে না, বুকের মধ্যে গেঁথে নাও, যেখানে পারো সেখানে গেঁথে নাও, বাট স্টিল চেষ্টা করে যাও, দেখবা খুব ভালো একটা জিনিসের মধ্যে তুমি পৌঁছে যাবা মাই ডিয়ার স্টুডেন্টস। ওকে, সো এখানে এটা বলেছে যে এই বয়সে আমরা যাই করি না কেন, তার একটা লং লাস্টিং ইফেক্ট আমরা পরবর্তী জীবনে ফেস করে থাকি। ওকে, অ্যাজ এ রেজাল্ট অ্যাডাল্টস হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স। সো এই বয়সে কি অ্যাডাল্টস যারা বড় রয়েছে, প্রাপ্তবয়স্ক যারা রয়েছে, তাদের উচিত এই বয়সে সবাইকে তোমার ইনফ্লুয়েন্স করা, ভালো ডিরেকশন দিয়ে তাদেরকে হেল্প করা। ওকে, আমরা একটা এমসিকিউ দেখি, ড্যাশ হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স, কোনটা হবে? ড্যাশ হ্যাভ ইউনিক অপরচুনিটিস টু ইনফ্লুয়েন্স অ্যাডোলেসেন্স, কোনটা হবে আনসার? 1, 2, 3 or 4? A, B, প্যারেন্টস, সোসাইটি, ডক্টরস, নাকি তোমার হচ্ছে আমাদের অ্যাডাল্টস, কোনটা হবে? ভাইকে দ্রুত জানাও। ওকে, সো ড্যাশ হ্যাভ ইউনিক অপরচুনিটিস কি হবে? 2 এর ডি হবে। ও মাই গড, সবাই দেখি সঠিক অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, আরো চাই সবাই আমি পার্টিসিপেশন, সবার পার্টিসিপেশন আমি এখানে দেখতে চাই। ওকে, সো আদিবা মিম বলছে ডি। দেন এডিটিং জোন, ও মাই গড, তোমার নামটা চেঞ্জ করতে হবে তো। তারপরে হচ্ছে মেহরাজ আহমেদ, দেন ওকে, সো দিবা বলছে ডি। ওকে, রায়হান চৌধুরী বলছে ডি। ফাইন, আমরা দেখি আমাদের আনসার কি। আমাদের আনসার হচ্ছে ইয়েস, ডি। Adults have unique opportunities to influence adolescence. That means প্রাপ্তবয়স্ক যারা রয়েছে, পিতা বলো, মা বলো, বাবা বলো, বড় ভাই বলো, টিচার বলো,
যাই বলো না কেন সবারই একটা সঠিক অপরচুনিটিস রয়েছে, ইনফ্লুয়েন্স, প্রভাব রয়েছে এই অ্যাডোলেসেন্সদের প্রতি বা বয়সন্ধিকালের ছেলে মেয়েদের প্রতি। ওকে, দেন 5 নম্বর আমাদের আরো দুটো পয়েন্টের পরে মোটামুটি আমরা ইংলিশ ফার্স্ট পেপার কভার করে ফেলতে পারবো, দেন আমরা ইংলিশ সেকেন্ড পেপারে চলে যাচ্ছি একটু পরেই। কি বলছে দেখো, অ্যাডোলেসেন্স আর ডিফারেন্ট বোথ ফ্রম ইয়াং চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্টস। এবং অ্যাডোলেসেন্স যারা বয়সন্ধিকালের যে ছেলে মেয়েরা রয়েছে, হ্যাঁ, এই টিনেজ যারা রয়েছে, এই বয়সের ব্যক্তিবর্গরা, ছেলে মেয়েরা তোমার হচ্ছে চিলড্রেন থেকেও শৈশব যে বাচ্চাদের রয়েছে বাচ্চাদের থেকেও ডিফারেন্ট, এবং অ্যাডাল্টস প্রাপ্তবয়স্কদের থেকেও কি ডিফারেন্ট। তারা বাচ্চাও না আবার খুব বেশি কি অ্যাডাল্টও না, তারা এই মাঝামাঝি একটা বয়স তারা ধারণ করে। দেখো স্পেসিফিকলি অ্যাডোলেসেন্স আর নট ফুলি ক্যাপাবল অফ আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট অ্যান্ড অর দ্য রিলেশনশিপস বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস। এবং এই বয়সটা কিন্তু খুব বেশি মানে কি বলে যেহেতু পরিপক্কতা আসে না, এই বয়সে তো খুব বেশি পরিপক্কতা না আসার কারণে একটা ছেলে 12 বছর বয়স বা 13 বছর বা 15 বছর বয়সের একটা ছেলে সঠিক মতো মানে ভালো মতো বুঝতে পারে না যে কোন সিদ্ধান্ত তার জন্য ভালো হবে, কোন সিদ্ধান্ত তার জন্য খারাপ হবে, সে কিন্তু বুঝতে পারে না। দ্যাটস ওয়াই দেখো কি বলেছে এখানে, আর নট ক্যাপাবল, সে কিন্তু পরিপূর্ণ সক্ষম না আন্ডারস্ট্যান্ডিং কমপ্লেক্স কনসেপ্ট, জটিল যে বিষয়গুলো রয়েছে, জটিল বিষয়গুলো বোঝার জন্য সে কিন্তু পরিপক্ক না। অর দ্য রিলেশনশিপস বিটুইন বিহেভিয়ার অ্যান্ড কনসিকুয়েন্সেস, এবং সে তার যে আচার আচরণের সাথে যে ফলাফলের যে সম্পর্ক রয়েছে, কোন আচার বিহেভিয়ারের জন্য, কোন ব্যবহারের জন্য কিরকম রেজাল্ট আসতে পারে, কোন কর্মকাণ্ডের জন্য কিরকম ফলাফল সে ফেস করতে পারে, সেটা কিন্তু সে কি পরিপূর্ণ বুঝতে পারে না এই বয়সে। অর দ্য ডিগ্রি অফ কন্ট্রোল দে হ্যাভ অর ক্যান হ্যাভ ওভার হেলথ ডিসিশন মেকিং ইনক্লুডিং দ্যাট রিলেটেড টু সেক্সুয়াল বিহেভিয়ার, এবং তারা নিজেদের প্রতিও কি খুব বেশি কন্ট্রোল করতে পারে না, এবং তারা যেমন তাদের কাছে প্রাইমারিলি যেটা মনে হয় যেটা ভালো তারা সেটাই ভালো মনে করে। পিতামাতা যতই তাদেরকে বুঝাক না কেন তারা বুঝতে চায় না, বা শিক্ষক তাদেরকে যতই বুঝাতে চাক না কেন তারা বুঝতে চায় না। তারা মনে করে যে না এইটা ভালো, আমি এইটাই করব, আমার এখন মোবাইল চালানো উচিত, ফেসবুক ব্রাউজিং করা উচিত, আমি এখন এটাই করব, খেলতে যাব, আমি ঘুরবো, আমার এটাই উচিত, তারা মনে করে এটাই সবচেয়ে ভালো কাজ, রাইট? বাট স্টিল তাকে বুঝতে হবে, তোমাদের সবাইকে বুঝতে হবে যে না তুমি যেটা বুঝো, তুমি যে সময়টা পার করছো এই সময়টা আরো আগেই অনেক মানুষ পার করে গেছে, তারা ভালো মতো করে জানে, তারা বুঝে কোন সময় কিভাবে কাজে লাগাতে হবে, তাদের ডিরেকশনসগুলো অবশ্যই আমাদের মেনটেন করেই চলা উচিত, এটা এখানে ইন্ডিকেট করা হচ্ছে। দেন দেখো, দিস ইনএবিলিটি মেক দেম particularly vulnerable to sexual exploitation and high risk behavior, এবং এই যে ইনএবিলিটি, অক্ষমতা যে রয়েছে তার মধ্যে, কোনো জিনিস বুঝতে না পারা, কি কোন কখন কোন আচরণ করবে এটা যারা বুঝতে পারছে না, মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল, তাদের কি অরক্ষিত করে থাকে। অরক্ষিত, ভালনারেবল মানে কি অরক্ষিত করে, তোমার হচ্ছে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। সো মেক দেম পার্টিকুলারলি ভালনারেবল টু সেক্সুয়াল এক্সপ্লয়টেশন, তাদেরকে সেক্সুয়ালি শোষণের তারা শিকার হতে পারে, অ্যান্ড হাই রিস্ক বিহেভিয়ার, এবং অনেক ঝুঁকিপূর্ণ কার্যকলাপে তারা সংযুক্ত হতে পারে। লজ, কাস্টমস অ্যান্ড প্র্যাকটিসেস মে অলসো অ্যাফেক্ট অ্যাডোলেসেন্টস ডিফারেন্টলি দেন অ্যাডাল্টস, এবং এই যে বয়সন্ধিকালে যে ব্যক্তিবর্গরা রয়েছে, ছেলে মেয়ে রয়েছে, তাদের জন্য আইন, তাদের জন্য কাস্টম, রীতিনীতি, এবং তাদের জন্য যে প্র্যাকটিস হয়ে থাকে একটা দেশের মধ্যে, আইনের যে প্র্যাকটিস হয়ে থাকে সেটা কিন্তু ডিফারেন্ট হয়। তুমি দেখবা 18 বছরের আগে একটা ছেলে যদি কোনো মারাত্মক মানে তোমার অপরাধও করে, তা কিন্তু জুডিশিয়াল কাস্টডিতে গিয়ে একটু নাটচার করা হয়ে থাকে, তাকে তোমাদের ট্রেন্ড আপের মধ্যে রাখে, তাকে ডিরেক্টলি কিন্তু ফাঁসি বা অন্য কোনো দণ্ড মানে দণ্ডে তাকে প্রাপ্ত করে না, কারণ তাকে ধরে নেওয়া হয় যে না তার জন্য একটু ছাড়, তার ওভাবে মানসিক পরিপক্কতা আসে নাই, তাকে এখন এই ধরনের শাস্তি তাকে দেওয়া ঠিক হবে না, তাকে ঠিকঠাক করে বুঝিয়ে তাকে হয়তো পরবর্তীতে মাফ করে দেওয়া হয় বা ছেড়ে দেওয়া হয়। কিন্তু সেম ভুলটা যদি অ্যাডাল্ট করে, প্রাপ্তবয়স্ক কোনো ব্যক্তি করে, তাকে সেভাবে ছাড় দেওয়া হয় না। ওকে, সো মে অলসো এফেক্ট অ্যাডোলেসেন্স ডিফারেন্টলি দেন অ্যাডাল্টস। সো অ্যাডাল্টসের জন্য যেরকম আইন, একটা অ্যাডোলেসেন্সের জন্য কিন্তু সেরকম আইন সাধারণত থাকে না। ফর এক্সাম্পল, লজ অ্যান্ড পলিসিস অফেন রেস্ট্রিক্ট অ্যাডোলেসেন্স অ্যাক্সেস টু রিপ্রোডাক্টিভ হেলথ ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড। তো যখন সে আনম্যারিড থাকে, যখন সে তোমার বিয়ে করে না, তখন তার আগে অ্যাডোলেসেন্ট যখন সে বিয়ে করে না, তখন তার আগে তাকে অনেক জিনিসের মধ্যে কিন্তু ব্যারিয়ার ফেস করতে হয়। সে অনেক ডক্টরের হেল্প সে নিতে পারে না, বা ডক্টরের কাছে গেলে সে অনেক কিছু জানতে পারবে না, বা জানা তাকে সুযোগ দেওয়া হয় না, বা অনেকে তাকে জানানো হয় না। যেটা অ্যাডাল্ট বা ম্যারিড কাপলকে জানানো হয়, সেটা কি অ্যাডোলেসেন্টদেরকে তারা শুরুতে কিন্তু ডেফিনেটলি জানানো হয় না, কারণ তাদেরকে রেস্ট্রিক্ট রাখা উচিত
এই জন্য তাদেরকে ওই দিক থেকে তাদেরকে রেস্ট্রিক্ট রাখা হয়ে থাকে। অ্যান্ড স্পেশালি হোয়েন দে আর আনম্যারিড, আনম্যারিড হওয়ার আগে একরকম বিহেভিয়ার, আনম্যারিড হওয়ার পরে তাদেরকে ডেফিনেটলি হচ্ছে আরেক রকমের বিহেভিয়ার করা হয়। ইন অ্যাডিশন, ইভেন হোয়েন সার্ভিসেস ডু এক্সিস্ট, প্রোভাইডার অ্যাটিটিউডস অ্যান্ড অ্যাবাউট অ্যাডোলেসেন্স অফেন পোজ আ সিগনিফিকেন্ট ব্যারিয়ার টু দ্য ইউজ অফ দোজ সার্ভিসেস। মানে আনম্যারিড কাপল, ম্যারিড কাপল, ম্যারিড কাপলের জন্য যেরকম সার্ভিস রয়েছে, আনম্যারিডদের জন্য হয়তো সেরকম সার্ভিস থাকতে পারে, বাট এটা সবার জন্য কি উন্মুক্ত রাখা হয় না, সবার জন্য সেরকম রাখা হয় না। তুমি যদি আনম্যারিড হয়ে থাকো, তুমি ম্যারিড কাপলদের সেরকম সার্ভিস তুমি যে কোনো জায়গায় নিতে পারবে না ডেফিনেটলি। বুঝতে পেরেছো কি না? নিতে পারবে না, কজ সেরকম ব্যারিয়ার্স তোমাকে ফেস করতে হবে। এটা প্রত্যেক দেশেই, বাংলাদেশ বলো, ইউএসএ বলো, ইন্ডিয়া বলো, প্রত্যেক দেশে কিন্তু সেরকম আইনানুগ বলি বা ডক্টর রিলেটেড, আইন রিলেটেড অনেক বাধা তাকে ফেস করতে হয়। ওকে, দেন দেখো, adolescents depend on their families, their communities, schools, health services and their workplaces to learn a wide range of skills that can help them to cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood। এবং এই যে বয়সন্ধিকাল সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে একজন ব্যক্তি তখনই সফল হবে যদি সে সঠিক সিদ্ধান্ত নেয়। সঠিক সিদ্ধান্ত নিলে সে কিন্তু সফল হবে, আদারওয়াইজ সে কখনো কি সফল হতে পারবে না। এখন সফল হওয়ার জন্য তাকে কে হেল্প করবে? তাকে ডেফিনেটলি তার পরিবার হেল্প করবে, তার কমিউনিটি, তার যে গোত্র রয়েছে, সমাজ রয়েছে, সমাজের মানুষ তাকে হেল্প করবে, তার স্কুল তাকে হেল্প করবে, শিক্ষক তাকে হেল্প করবে, হেলথ সার্ভিসেস যে সেন্টারগুলো রয়েছে, হসপিটাল বলি বা স্বাস্থ্য রিলেটেড যে কমপ্লেক্সগুলো রয়েছে সেগুলো তাকে হেল্প করতে পারে। অ্যান্ড দ্যার ওয়ার্ক প্লেসেস, এবং তারা যেখানে কাজ করে ওই ওয়ার্ক প্লেসের ব্যক্তিবর্গরা এই অ্যাডোলেসেন্টদেরকে হেল্প করতে পারবে, তাদেরকে শিখাতে পারবে, তাদেরকে বুঝতে পারবে যে না ঠিক আছে কিনা। এবং আপনাকে হচ্ছে বুঝতে হবে যে না, আপনি অলওয়েজ আপনি এভাবে করলে জীবনটাকে মেনটেন করতে পারবেন, আপনি সুন্দর মতো করে চলতে পারবেন, আপনার লাইফটা এভাবে যেতে পারে, ওভাবে যেতে পারে, এটা আপনাকে অলওয়েজ বুঝতে হবে, বুঝে কিন্তু সেভাবে যেতে হবে। সো অ্যাডোলেসেন্স, আমি যখন ছোট ছিলাম, 12 বছর বয়স ছিলাম, 13 বছর বয়স ছিলাম, আমি কিন্তু বুঝতাম না ডেফিনেটলি অনেক কিছু। রাইট নাও আমি যেটা বুঝি তোমরা সেটা হয়তো বা বুঝো না, বা তোমরা যেভাবে চিন্তা ভাবনা করো আমাদের চিন্তা ভাবনা হয়তো বা অন্যরকম। সো তারা ভালো বুঝে যে সময়টা তারা পার করে দিয়ে আসছে। এক্সপিরিয়েন্স ম্যাটার্স, এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা কিন্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস ম্যাটার স্টুডেন্টস। সো ভালোদের কথা শোনো, বড়দের কথা শুনবা, সেভাবে জীবনটা মেনটেন করবা, লাইফ উইল বি বিউটিফুল, ডেফিনেটলি লাইফ উইল বি বিউটিফুল। দেখো, cope with the pressures they face and make a successful transition from childhood to adulthood। এবং এই জিনিসগুলো এই সবাই যদি তাদেরকে হেল্প করে, তখন তারা এই যে প্রেশার ফেস করে ওই প্রেশার তারা মিনিমাইজ করতে পারে। বয়সন্ধিকালের ছেলে মেয়েরা ওই প্রেশার, ওই চাপ তারা কম বোধ করবে, তারা নিজেকে ফ্রি মনে করবে এবং নিজেকে সমাজের একটা অংশ মনে করবে, এবং তারা সাকসেসফুল ট্রানজিশন, একটা মানে সফল একটা পরিবর্তন তারা দেখতে পাবে। এই যে চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, তারা যখন চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুডে যাবে, শৈশব থেকে তারা প্রাপ্তবয়স্কে পৌঁছাবে, এই প্রাপ্তবয়স্কে পৌঁছানোর সময় যে অ্যাডোলেসেন্স টাইমটা তারা পার করে, এই সময়টা তারা সফলতার সাথে পার করতে পারবে যদি এই সবাই তাদেরকে হেল্প করে। Okay, then parents, members of the community service, then তোমার কি বলে service providers and social institutions have the responsibility to both promote adolescence and development and adjustment and to intervene effectively when problem arise। So যখন কোনো সমস্যা যখন চলে আসবে কোনো ব্যক্তির সামনে, কোনো ছেলের সামনে, কোনো মেয়ের সামনে, তখন সবার উচিত ওই সমস্যাটাকে একযোগে সলভ করে ফেলা। সমাজের মধ্যে একটা অ্যাডোলেসেন্স ছেলে বা তোমার একটা টিনেজ বয়সের ছেলে বা মেয়ে একটা ভুল করে ফেলতেই পারে। এই বয়সটা ভুল হবেই, স্বাভাবিক, ভুল হয়, সবারই ভুল হয়, ভুল হয়েছে, কারো হয়, কারো কম হয়, কারো বেশি হয়। তো যে ভুলগুলো হোক না কেন, হয়তো তারা বুঝে করে, না বুঝে করে, বাট যখনই ভুলটা করবে তাদেরকে বোঝানো উচিত। প্রত্যেকে তোমরা এখন যথেষ্ট বড় হয়েছো অলরেডি, তোমাদের ছোট ভাই বোনেরা আছে 9, 10-এ, তারা পড়াশোনা করে, তারা অনেক সময় খারাপ সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত তারা নিতে পারবে না। তোমাদের উচিত তাদেরকে গাইডলাইন্স দেওয়া, যেহেতু তোমরা কিছু জানো, বুঝো, তাদেরকে বোঝানো উচিত, তাদেরকে শেখানো উচিত, এবং সেভাবে তোমাকে মেনটেন করে চলা উচিত। রাইট? সেভাবে কিন্তু আমাদের অলওয়েজ চলতে হবে, বুঝতে হবে, জানতে হবে, এবং সবাই যখন কোনো প্রবলেম ফেস করব, একযোগে একসাথে সব সমস্যাগুলো আমাদেরকে সলভ করতে হবে। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের প্যাসেজ। এটা অনেক বড় একটা প্যাসেজ আমরা সলভ করলাম। আমরা এখন কিছু এমসিকিউ দেখলাম, 2টা এমসিকিউ মোটামুটি সেখান থেকে আসবে। দেখবা ভাই যখন তোমাদেরকে পড়িয়েছি সবকিছু কিন্তু বোল্ড করা ছিল না, স্পেসিফিক কয়েকটা লাইন বোল্ড করা ছিল। দেখো, স্পেসিফিক কয়েকটা পার্ট বোল্ড করা ছিল। এই বোল্ড করার জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন এমসিকিউ আসতে পারে। সো প্লিজ তোমরা হচ্ছে এই বোল্ড করা জায়গাগুলো মাস্ট
দেখে যাবা। এবং এই এডুলেসেন্স এই ইউনিটটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা ইউনিট। শিল্পীর ইউনিটটা বলো বা এডুলেসেন্স ইউনিটটা বলো বা আমাদের যে বাংলাদেশে কীরকম প্রবলেম ফেস করে এডুলেসেন্স গার্লস বা মেয়েরা, সো ছেলেরা, সো এইগুলো কিন্তু আমাদের অবশ্যই কিন্তু এখান থেকে জেনে নিতে হবে। এই ইউনিটটা খুবই খুবই ইম্পর্টেন্ট মাই ডিয়ার স্টুডেন্টস, খুবই ইম্পর্টেন্ট। যেগুলো ইম্পর্টেন্ট লেসন ভাই কিন্তু লিখে দিয়েছি তোমাদেরকে, সবাই কিন্তু সেভাবেই ফলো করে পড়বা, জানবা এবং এই ক্লাসটা ভালো মতো করে দেখে নিবা, বিকজ এখান থেকে কিন্তু এই লেসনটা অনেক ইম্পর্টেন্ট একটা লেসন, ফার্স্ট লেসন যেটা। দেখো কি বলেছে, হাউ মেনি স্টেজেস অফ গ্রোথ আর দেয়ার ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড ফর মোস্ট পিপল, হোয়াট আর দ্য স্টেজেস। সো বলছে হাউ মেনি স্টেজেস, কি কি স্টেজ, কয়টা স্টেজেস রয়েছে এবং একটা মানুষ চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড যাওয়ার জন্য কয়টা স্টেজ তাকে পার করতে হয়। দেখো ফর মোস্ট পিপল দেয়ার আর 4 to 5 স্টেজেস। দেখেছো একদম শুরুতে কিন্তু ভাইয়া বোল্ড করে দিয়েছিলাম, সেখান থেকে কোয়েশ্চেনটা আসছে। আমরা যখন কোয়েশ্চেন আনসারিং করবো, যেহেতু আমাদের কোয়েশ্চেন আনসারিং এ 3 মার্ক, একটা কোয়েশ্চেন কিন্তু 3 পাঁচা 15 মার্ক, সো এটা কিন্তু হিউজ মার্ক। 15 মার্ক কিন্তু কোয়েশ্চেন আনসারিং এ অনেক অনেক বেশি। সো 3 মার্ক, যেহেতু আমাদের 3 মার্ক, আমরা কিন্তু এক লাইনে কখনো আনসারটা শেষ করবো না। আমরা অ্যাটলিস্ট একটা আনসার তোমার 3 লাইন বা 2টা সেন্টেন্স বা 3টা সেন্টেন্স লিখবো, তাহলে কিন্তু স্ট্যান্ডার্ড হবে। একটা সেন্টেন্সের মধ্যে আমরা শেষ করার চেষ্টা করব না, বিকজ 3 মার্ক একটা সেন্টেন্সে কিন্তু 3 মার্ক আসলে দেওয়াটা সমীচীন না। সো আমরা অলওয়েজ 2টা বা 3টা সেন্টেন্সের মধ্যে আমরা একটা বাক্য লেখার চেষ্টা করব, হ্যাঁ, আনসারটা দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। বা একটা সেন্টেন্সে লিখলেও সেন্টেন্স যদি একটু বড় হয় সেটা আমরা ডেফিনেটলি খেয়াল রাখার চেষ্টা করব। কি বলছে দেখো, ফর মোস্ট পিপল দেয়ার আর 4 or 5 such stages of growth from childhood to adulthood. These stages are as follows: infancy, then early childhood, later childhood and adolescence. So that's the answer here. আমরা জাস্ট এই আনসারটা দিব। মোটামুটি এক লাইনের মধ্যে কিন্তু আমাদের হয়নি, 2 লাইন কিন্তু আমাদের এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। সো অবশ্যই আমরা কিন্তু সেটা 1 বা 2 লাইনের মধ্যে লিখবো, কখনোই কিন্তু 1 লাইনের মধ্যে শেষ করব না। ওকে, আচ্ছা। দেন আর একটা কথা, আমরা যেটা ভুলটা করে থাকি, আমরা অনেক সময় দেখি যে তোমরা যখন পরীক্ষাতে আনসার করতে যাও, আগে পুরো প্যাসেজটা পড়ো, পুরো প্যাসেজ পড়ে দেন কোশ্চেন আনসারের দিকে যাও। কোশ্চেন আনসারের দিকে সবার মানে প্যাসেজ পড়ার পরে যাব না আমরা এমসিকিউ এবং হচ্ছে আমাদের এসএকিউ, শর্ট আনসার কোয়েশ্চেন যেটা রয়েছে, এমসিকিউ এবং এসএকিউ কোয়েশ্চেন আনসারিং যেটা, এটা সবার আগে আমরা পড়ে ফেলবো। প্যাসেজ পড়ার আগে এই কোয়েশ্চেনগুলো পড়ে একবার গো থ্রু করে পড়ে নিব। পড়ে নিলে যখন প্যাসেজটা যখন পড়বো, ওই প্যাসেজের কোন জায়গায় আনসারটা আছে তখন কিন্তু আমরা ডিরেক্টলি আন্ডারলাইন করে ফেলতে পারবো। আদারওয়াইজ আমরা পুরো প্যাসেজ পড়লাম, আবার কোশ্চেন পড়লে দেন আবার প্যাসেজ পড়তে হবে, যে কোথায় আনসারটা দেখলাম, কোথায় যেন দেখলাম, তখন আবার খুঁজে বের করতে হয়। সো রেদার আমরা হচ্ছে পুরো কোশ্চেনটা আমরা সবার আগে পড়বো, পড়ে দেন পরবর্তীতে আমরা প্যাসেজের দিকে যাব, তাহলে আমাদের সময়টা একটু সেভ হবে। ওকে, দেন দেখো how does WHO define adolescence? So WHO World Health Organization কিভাবে adolescence-টাকে ডিফাইন করেছে, ব্যাখ্যা করেছে। কি বলেছে দেখো, according to WHO World Health Organization WHO, adolescence is the period of inhuman growth and development that occurs after childhood and before adulthood. This time represents, আমি চাইলে কিন্তু এখানে কিন্তু শেষ করে ফেলতে পারতাম, শেষ করে নেই, কারণ ওই যে 3 মার্ক অনেক নাম্বার, আমরা একটু বাড়তি লেখার চেষ্টা করব। দিস টাইম রিপ্রেজেন্টস ওয়ান অফ দ্য ক্রিটিক্যাল ট্রানজিশন ইন ওয়ান্স লাইফ স্প্যান। দিস পিরিয়ড, চাইলে এখানে শেষ করতে পারতাম, এখানে না, এখানে আমি শেষ করলে কোনো সমস্যা ছিল না। আর একটু লিখছি আমি, দিস পিরিয়ড ইজ characterized by fast-paced growth and change which are second only to those at infancy. So basically এটা হচ্ছে আমাদের এখানে আনসার, এবং এখানে এভাবে যদি লিখো 3 out of 3 টিচার দিতে তোমাকে বাধ্য থাকবে, ঠিক আছে। লাস্ট কোয়েশ্চেন দেখো এখানে কি বলেছে, হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স। কি কি ফ্যাক্টরস তোমার রয়েছে অ্যাডোলেসেন্সের ক্ষেত্রে। দেখো, দেয়ার আর মেনি ফ্যাক্টরস দ্যাট আর রেসপন্সিবল ফর দ্য চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স। দিস ফ্যাক্টরস ইনক্লুড এডুকেশন, আরবানাইজেশন, স্পিড অফ গ্লোবাল কমিউনিকেশন। সো এগুলো কি তোমার হচ্ছে ফ্যাক্টরস, বয়সন্ধিকালে যে সময়টা চেঞ্জ করে ফেলার জন্য এগুলো হচ্ছে আমাদের প্রভাবক বা তোমার নির্ণায়ক। গট ইট? সো এই ছিল মোটামুটি আমার 3টা কোয়েশ্চেন। এরকমই কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে, বাট যখনই পরীক্ষাতে আসুক না কেন চেষ্টা করবা 2 বা 3 লাইনে কোয়েশ্চেনটা আনসার করতে, কখনো 1 লাইনে শেষ করবা না। 1 লাইনে শেষ করলে এটা কোয়ালিটি ড্রপ করে এবং নাম্বার তুমি সঠিকভাবে আসবে না, পাবে না। এবং যে লাইনটা পড়বা শুরুতে এমসিকিউ সিকিউ পড়ে নিবা, পড়ে দেন প্যাসেজে যাবা, প্যাসেজের পরবর্তীতে আনসারটা ইজিলি তুমি আইডেন্টিফাই করতে পারবা, বুঝে ফেলতে পারবা, তখন তোমার জন্য ইজি হবে বের করতে। এটা আমরা অলওয়েজ করার চেষ্টা করবো, কখনোই কিন্তু আমরা
প্যাসেজ আগে পড়বো না, টাইমটা আমরা লস্ট করবো না। ওকে, সবাইকে ক্লিয়ারলি বুঝতে পারছে কিনা? বুঝতে পারলে আমরা ইংলিশ সেকেন্ড পেপারে কয়েকটা টপিক নিয়ে এখন কথাবার্তা বলবো। ইংলিশ ফার্স্ট পেপার আমাদের এখানেই কমপ্লিটেড। আই হোপ তোমরা পরিপূর্ণ সবকিছু ক্লিয়ারলি বুঝতে পেরেছো। জাস্ট আমাকে জানাও যে ভাইয়া আমরা বুঝতে পেরেছি। ওকে, হাউ মেনি লাইন্স শুড উই রাইট? একজন বলেছে, পরীক্ষান বলেছে এটা ডিপেন্ড করে, তুমি 2 লাইন লিখতে পারো, 3 লাইন লিখতে পারো, আবার 4 লাইনও লিখতে পারো, ডিপেন্ড করে আনসারটা মানে কোয়েশ্চেনটা কিরকম করছে। যেমন এখানে দেখো, এখানে কি বলছে আমাদের, এখানে কিন্তু জাস্ট বলছে যে হোয়াট আর দ্য ফ্যাক্টরস রেসপন্সিবল ফর চেঞ্জেস ইন অ্যাডোলেসেন্স। জাস্ট কয়টা ফ্যাক্টরস, কি কি ফ্যাক্টরস আছে সেটা উল্লেখ করতে বলছে। ভাইয়া উল্লেখ করছি। যদি বলতো যে এক্সপ্লেইন, সাথে যদি বলে দিত যে এক্সপ্লেইন দিস, ব্যাখ্যা করো এটাকে, তখন কিন্তু ভাইকে আরো বড় করে এক্সপ্লেন করতে হইতো, তখন আরো 2টা বা 3টা লাইন আমাকে লিখতে হইতো। এখন বলেনি, সো লিখছি না। যদি এক্সপ্লেন করতে বলে তখন কিন্তু 3 লাইন, 4 লাইন, 5 লাইনও কিন্তু আমাদের লিখতে হতে পারে, বাট হয়তো বা এর বেশি লেখার প্রয়োজন নাই। তুমি 2, 3, 4 এর মধ্যে শেষ করে ফেললেই হবে পরীক্ষা। বুঝতে পেরেছো সবাই? ক্লিয়ারলি 100% ক্লিয়ার তো? একটু আমাকে জানা শিক্ষার্থী বন্ধুরা, সবাই 100% ক্লিয়ার হয়েছে কি না? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, সবাই বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ। এবং আমি চলে যাই ইংলিশ সেকেন্ড পেপারের কয়েক টপিক নিয়ে আমরা এখন কথা বলবো। আমাদের সবার শুরুতে কোশ্চেন 1-এ কি দেখো, আমরা ইংলিশ সেকেন্ড পেপারের সবগুলো টপিক নিয়ে কথা বলবো না, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই মিস্টেক যেগুলোতে বেশি হয়ে থাকে, যেমন তোমাদের পাংচুয়েশনে তেমন কোনো মিস্টেক আমাদের হয় না, আমরা পাংচুয়েশন নিয়ে কথা বলার এখন প্রয়োজন নাই। আমাদের মেইন ভুলগুলো কোথায় হয়ে থাকে, রাইট ফর্মস অফ ভার্বে আমাদের অনেকে প্রবলেম, মডিফায়ার্সের প্রবলেম, কানেক্টরসের প্রবলেম, সেগুলো নিয়ে আমরা একটু আজকে কথাবার্তা বলবো। দেন আমাদের ক্লাসে সেখানে আমরা কভার করে ফেলবো, শেষ করে ফেলবো, কমপ্লিট করে ফেলবো, এবং সাজেশনস নিয়ে আমরা ক্লাস থেকে সবাই লিভ নিব বা যাবো। আজকে থেকে পড়া শুরু করবো যাতে ফার্স্ট ইয়ার ফাইনাল আমরা দারুণভাবে দিতে পারি। ঠিক আছে, লাইভটা শেয়ার করে দেয় সবাই সবার জন্য। সব দেখো, তুমি যদি শেয়ার করো নলেজ, তুমি যদি শেয়ার করো নলেজ কিন্তু কখনোই কমে যায় না। ভাই একটা ভিডিওতে বলেছিলাম তোমাদের ফাইনাল রিভিশন লাইভ ক্লাস গত এই বছরেই, যে তুমি মোমবাতির মতো অলওয়েজ, তুমি নিজে যতক্ষণ জ্বলবা, তুমি যতক্ষণ অন্যকে মানে মোমবাতি যখন আলো শেয়ার করবে, আরেকটা মোমবাতিকে জ্বালাবে, আলো কিন্তু বেশি হবে, আলো কমবে না, তুমি নিজের আলো কখনোই কমবে না। সো জাস্ট শেয়ার করে দাও। তুমি যত বেশি নলেজ শেয়ার করবা, তোমার নলেজ তত বেশি বৃদ্ধি পাবে, কখনোই কমে যাবে না। সো কার্পণ্য করার কোনো প্রয়োজন নাই, শেয়ার করার ক্ষেত্রে কার্পণ্য করার কোনো প্রয়োজন আমাদের নাই। ডেফিনেটলি শেয়ার করে দিতে পারি আমরা এই লাইভটি সবার জন্যে, সবার উদ্দেশ্যে, সবার ভালোর জন্যে। ওকে, রাইট ফর্ম অফ ভার্বস দেখো কি বলেছে এখানে, সরি, read the text and fill in the gaps with the correct form of verbs as per subject and context. So আমরা এই টেক্সটটা পড়বো, টেক্সটটা কি রয়েছে দেখো, এই টেক্সটটা পড়বো, টেক্সটটা পড়ে আমরা টেন্স অনুযায়ী, গ্রামাটিক্যাল রুলস অনুযায়ী, গ্রামার অনুযায়ী আমরা হচ্ছে এই সমস্ত কিছু আমরা সলভ করে ফেলবো। যখন ইংলিশ সেকেন্ড পেপারে যাই তুমি সলভ করতে যাও না কেন, তোমাকে সর্বপ্রথম ওই টপিকের গ্রামার জানতে হবে, তোমাকে সর্বপ্রথম ওই টপিকের গ্রামার জানতে হবে। গ্রামার খুবই 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 ইম্পর্টেন্ট, এবং পরবর্তী তোমাকে জানতে হবে হচ্ছে আমাদের মিনিং জানতে হবে। ওই যে টপিকটা, যে টপিক তুমি সলভ করছো, যে প্যাসেজ তুমি সলভ করছো, ওই প্যাসেজের তোমাকে হচ্ছে গ্রামাটিক্যাল টার্মগুলো জানতে হবে, এবং গ্রামাটিক্যাল টার্ম জানার পরে, গ্রামাটিক্যাল টার্ম তোমার জানার পরে তোমাকে অলওয়েজ হচ্ছে গ্রামাটিক্যাল টার্ম জানার পরে তোমাকে হচ্ছে মিনিংটা জানতে হবে। তুমি যদি ভালো মতো মিনিংটা জানো, তুমি যদি মিনিং জানো, তাহলে তোমার জন্য হচ্ছে সলভ করাটা ইজি হবে। দেখো কি বলেছে এখানে, আর অলওয়েজ যখন টেন্স মানে ভার্ব সলভ করতে যাবা, তখন তোমাকে টেন্স বের করবা। টেন্স, ওই প্যাসেজের টেন্সটা কি, এই প্যাসেজ বা কোশ্চেনের টেন্সটা কি, এই টেন্সটা বের করবা। তুমি যদি দেখো যে প্রেজেন্ট টেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয় প্রেজেন্ট হয়, নয় পাস্ট টেন্স হয়। ফিউচার টেন্স খুব কম আসে, বাট আসতেও পারে, 2-একটা লাইন থাকতেও পারে। বাট যখন টেন্স দেখবা, প্রেজেন্ট টেন্স হলে দেখবা বেশ কয়েকটার আনসার জাস্ট ওই বেস ফর্ম বা এস বা ইয়েস যুক্ত করলে হয়ে যায়। ব্র্যাকেটে যে ভার্বটা আছে ওইটা জাস্ট বেস ফর্ম বা এস বা ইয়েস হালকা পরিবর্তন করলে হয়ে যায়, বা কোনো পরিবর্তন না করলেও হয়। যদি প্রেজেন্ট ফর্ম হয় 3 থেকে 4টা এরকম ইজিলি পেরে যায় আমরা। আর যদি হচ্ছে পাস্ট টেন্স, তখন 3 থেকে 4টা জাস্ট V2 করে দিলে হয়ে যায়। মানে প্রেজেন্ট ফর্ম জাস্ট V2 পাস্ট ফর্ম করলে হয়ে যায় ম্যাক্সিমাম ক্ষেত্রেই। সো জাস্ট আমার টেন্সটাকে ইন্ডিকেট করো, টেন্সটা ধরে ধরে যদি যাই আমাদের জন্য ইজি হবে সলভ করতে। দেখো কি বলেছে, দ্য লিবারেশন ওয়ার অফ বাংলাদেশ inspired many artists, singers and cultural activists, eminent artists
অ্যাক্টিভিস্ট, মানে আমাদের যে যুদ্ধ মানে আমাদের মুক্তিযুদ্ধ রয়েছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ অনেক আর্টিস্ট, অনেক শিল্পীকে, অনেক তোমার গায়ককে এবং অনেক সাংস্কৃতিক ব্যক্তিবর্গকে অনেক বেশি উৎসাহিত করেছে, ইন্সপায়ার্ড করেছে, উৎসাহিত করেছে। এ তোমার কি বলে অনেক কিছু আঁকাআঁকি করার জন্য, অনেক গান রচনা করার জন্য, অনেক তোমার নাটক রচনা করার জন্য, অনেকভাবে কি মানুষকে অনুপ্রাণিত করেছে। এমিনেন্ট আর্টিস্ট শাহিন সামাদ দেশ বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং লিবারেশন ওয়ার। সো এমিনেন্ট আর্টিস্ট এটা কি তোমার হচ্ছে এমিনেন্ট মানে বিখ্যাত, প্রখ্যাত। এমিনেন্ট আর্টিস্ট শিল্পী শাহিন সামাদ দেশ বাংলাদেশ মুক্তি সংগ্রাম ডিউরিং লিবারেশন ওয়ার, তৎকালীন যুদ্ধের সময় তোমার এই শাহিন সামাদ তোমার কি বাংলাদেশের মুক্তি সংগ্রামী পরিষদে যুক্ত হয়েছে। তো প্রথমটার আনসার কি হবে? আমরা বুঝতে পেরেছি এটা ম্যাক্সিমাম কি পাস্ট টেন্স, ম্যাক্সিমামই কি আমাদের হচ্ছে পাস্ট টেন্স। সো প্রথমটার আনসার কি হতে পারে দেখি, আমাকে জানো দেখি কমেন্ট করে। আমাদের প্রথমের কমেন্টের আনসার কি হতে পারে দ্রুত জানিয়ে দাও শিক্ষার্থীরা, কি হতে পারে? ওকে, আমার নাম হচ্ছে আজিজ ইবনে ফাহাদ ভাইয়া, বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি এবং তোমাদের সাথে 10 মিনিট স্কুলের সাথে আজকে প্রায় 1.5 বছর সময় ধরে যুক্ত আছি। ইংলিশ শেখাচ্ছি, শিখিয়ে যাচ্ছি, আরও শিখিয়ে যাবো ইনশাআল্লাহ। ইয়েস, সো দেখো কি হচ্ছে আমাদের জয়েন্ট, জাস্ট V2 করলাম, পাস্ট টেন্স জাস্ট V2 করে দিলাম, ডান, আমাদের আর কোনো প্রবলেম নেই, খেল খতম। দেন দেখো জয়েন্ট বাংলাদেশ মুক্তি সংগ্রামী শিল্পী সংস্থা ডিউরিং দ্য লিবারেশন ওয়ার, শি অ্যালং উইথ আদার্স ড্যাশ মিলিয়ন্স উইথ হার ভয়েস, সে তার ভয়েস দিয়ে মানে অনেক ব্যক্তিকে তোমার হচ্ছে অনুপ্রাণিত করেছে, রাইট? সো অনুপ্রাণিত করেছে পাস্ট টেন্স, ইন্সপায়ার্ড জাস্ট V2 করে দিব আমরা, ইন্সপায়ার্ড মিলিয়ন্স উইথ আহার ভয়েস ড্যাশ ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস, কি হবে দেখো টু রেজ, দেখো ওই যে শি উইথ হার, দেখো শি অ্যালং উইথ আদার্স ইন্সপায়ার্ড মিলিয়ন্স উইথ হার ভয়েস টু রেজ ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্পস। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে কেন রেজড দিলাম না, এখানে কেন রেজড দিলাম না, রেজড কেন হয়নি? কারণ আপনি তো বলেছেন যে V2 করলে হয়ে যায়, এটা পাস্ট টেন্স, এখানে V2 করলাম, তাহলে এখানে কোনো V2 করি নাই, কেন করি নাই খেয়াল করে দেখো। একটা জিনিস মাথায় রাখবা যে আমাদের অলওয়েজ ইংরেজিতে একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব হয়ে থাকে, ইংরেজিতে একটা সেন্টেন্সে একটাই ফাইনাইট ভার্ব হয়ে থাকে, একের অধিক ফাইনাইট ভার্ব একটা বাক্যে কখনোই থাকতে পারে না। ফাইনাইট ভার্ব একটা বাক্যে কয়টা থাকবে? একটা বাক্যে ফাইনাইট ভার্ব একটাই থাকবে, একের অধিক ফাইনাইট ভার্ব বাক্যে থাকতে পারবে না। সো আমাদের দেখো এই বাক্যে এই যে ইন্সপায়ার্ড, এইটা অলরেডি একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে, অলরেডি একটা ফাইনাইট ভার্ব দেওয়া আছে। যেহেতু ফাইনাইট ভার্ব দেওয়া আছে এই বাক্যে, আমরা আলাদা করে এই রেজডকে ফাইনাইট রাখতে পারবো না, এটাকে নন ফাইনাইট করে দিতে হবে। এবং নন ফাইনাইট করার 3টা উপায় আছে, নন ফাইনাইটের 3টা রূপ থাকে, একটা হচ্ছে টু প্লাস ভার্ব, একটা হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি, এবং লাস্ট অফ অল হচ্ছে আমাদের ভার্বের V3। V2 কিন্তু না, ভার্বের V3 হচ্ছে আমাদের নন ফাইনাইট ফর্ম। সো আমরা এখানে টু রেজ উদ্দেশ্য বুঝাচ্ছে, সে অনেকগুলো গান গাইতো, কেন গাইতো? ফান্ড কালেক্ট করার জন্য, ফান্ড কালেক্ট করার উদ্দেশ্যে, একটা উদ্দেশ্য আছে, তাই এখানে টু রেজ হবে, রেজ দিলে কিন্তু হবে না, বা রেজিং দিলেও কিন্তু হবে না, রাইট? একটা উদ্দেশ্য নিয়ে কাজ করে টু রেজ, দ্যাট মিনস কি উইথ আদার্স ইন্সপায়ার্ড মিলিয়ন্স উইথ হার ভয়েস টু রেজ ফান্ডস ফর দ্য রিফিউজি ক্যাম্প। সো কেন এখানে রেজ করি নাই? জাস্ট বিকজ অফ নন ফাইনাইট ভার্ব করতে হবে। ফাইনাইট ভার্ব করলে আমাদের বাক্যে একটা ফাইনাইট ভার্ব বেশি থাকতে পারে না, তাই আমরা নন ফাইনাইট ভার্ব করে একটাকে ফাইনাইট রেখে দিলাম। সব আশা করি বুঝতে পেরেছি আমরা। এরপরে দেখো দি কালচারাল ট্রপ, কালচারাল ট্রপ মানে বুঝে হচ্ছে এখানে আমাদের দলকে বোঝায়, সাংস্কৃতিক যে দল, সব একটা দল গ্রুপ আকারে কাজ করে। তো কালচারাল ট্রপ ইউজ টু তে কি হবে দেখো, ইউজ টু পরে ট্রাভেলই হবে, বিকজ ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, ইউজ টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়। সো ইউজ টু ট্রাভেল টু রিফিউজি ক্যাম্পস অ্যান্ড ডিফারেন্ট এরিয়াজ ইন মুক্তি অঞ্চল, দে ড্যাশ পেট্রিয়টিক সংস, দে পারফর্মড, জাস্ট কি এই যে আমাদের হচ্ছে V2 করে দিবে এটাকে, কত নতুন সেন্টেন্সে নতুন ভার্ব হবে, ডেফিনেটলি কোনো সমস্যা নাই। সো দে পারফর্মড পেট্রিয়টিক সংস অ্যান্ড অ্যারেঞ্জড পাপেট শোজ বিসাইডস ড্যাশ ড্রামাস। দেখি কি হবে বলো দেখি, আমাদের এখানে F নাম্বারটা কি হবে? F নাম্বারটা কি হবে দেখি দ্রুত বলো, দ্রুত জানিয়ে দাও শিক্ষার্থীরা, আমাদের F নাম্বারটা কি হবে? কে পারবে আমি দেখতে চাই, কারা পারে? বিসাইড স্টেজ ড্রামাস কি হবে? ওকে, স্টেজ বলছে একজন, আমাদের হচ্ছে হুমায়ুন সফটওয়্যার স্টেজড বলছে, মোহাম্মদ জু স্টেজড বলছে, ওকে। দেন সারা খান বলছে স্টেজিং,
ওকে স্টেজেস, আমাদের দেখি আনসারটা কি, স্টেজিং ড্রামাস, বিসাইড স্টেজিং ড্রামাস। দেখো এই যে বিসাইডস প্রিপোজিশন এবং এরপরে কি ভার্ব প্লাস আইএনজি স্টেজ, এখানে স্টেজ দিলেও কোনো ভুল হইতো না, স্টেজ দিলেও কি এখানে কোনো ভুল আমাদের হইতো না, বিসাইড স্টেজড ড্রামা, কজ এ মঞ্চ নাটক, স্টেজড মঞ্চ নাটককে এখানে ইন্ডিকেট করা হচ্ছে, স্টেজ দিলেও ভুল নাই এবং স্টেজিং ড্রামাস দিলে এখানে ভুল নাই, বোথ আর কারেক্ট, রাইট। সো অ্যারেঞ্জ পাপেট শোজ বিসাইডস স্টেজড অর স্টেজিং ড্রামাস, তোমার হচ্ছে পাপেট শোজ পুতুল নাচ দেখাতো, যে তোমার কি মঞ্চ নাটক তারা করতো, করে করে টাকা মানে ফান্ড কালেক্ট তারা করার চেষ্টা করতো। দেন দেখো শাহিন সামাদ সেড লিবারেশন ওয়ার always dash an inspiration for me, always is or has been an inspiration for me। কথা হচ্ছে যে এখানে কেন প্রেজেন্ট ফর্ম ভাইয়া, এখানে কেন প্রেজেন্ট ফর্ম, কারণ দেখো এটা একটা ইনভার্টেড কমার মধ্যে আছে, ইনভার্ট কমা একটা উক্তির মধ্যে আছে, যখনই কোনো ইনভার্টেড কমার মধ্যে দেখতে পাবো একটা জিনিস তখন সেটা সাধারণত প্রেজেন্ট টেন্সে হয়ে থাকে। এটা একটা ব্যক্তি শাহিন সামাদের কথা, শাহিন সামাদের কথা, এটা উক্তি, এই উক্তির কথা যেহেতু আমাদের ইনভার্ট কমার মধ্যে আছে, দ্যাটস ওয়াই এটা আমরা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বা প্রেজেন্টে আমরা লিখতে পারবো, নো প্রবলেম। সো ইজ ও কারেক্ট, হ্যাজ বিন ও কারেক্ট। ওকে, শি স্যাং আ লট অফ songs, কি বলছে দেখো, শি স্যাং এ লট অফ songs during that time and now dash honored and now feels honored। নাও মানে কি বর্তমানে, সে এখনো বেঁচে আছেন শাহিন সামাদ, সে অনেক গান গেয়েছেন, এখন বর্তমানে সে কি নিজেকে গর্বিত মানে অনার্ড সম্মানিত বোধ করছে, সম্মানিত ফিল করছে, যেহেতু সম্মানিত ফিল করছে বর্তমানে ফিল করে, দ্যাটস ওয়াই নাও প্রেজেন্ট টেন্স এবং ফিলস, সে আমাদের শাহিন সামাদ কি শি একজন ব্যক্তি নারী, উনি কি তোমার হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার হওয়ার কারণে এখানে এস বাই এস যুক্ত হবে। সো অ্যান্ড নাও ফিলস অনার্ড টু হ্যাভ বিন এবল টু ইন্সপায়ার দ্য ফ্রিডম ফাইটার্স। সে কি অনেক সম্মানিত যে সে তার কাজের মাধ্যমে সে মুক্তিযোদ্ধাদেরকে তোমার অনুপ্রাণিত করতে পেরেছে। শি হ্যাজ দ্য মেমোরেবল হারমোনিয়াম উইথ হুইচ শি সাং ইন 1971। তারটা তোমার কি ঐতিহাসিক স্মরণীয় একটা তোমার হারমোনিয়াম ছিল যার মাধ্যমে সে তোমার হচ্ছে গান গাইতো। নাও শি ড্যাশ টু হ্যান্ড ইট ওভার লিবারেশন ওয়ার মিউজিয়াম। মুক্তিযুদ্ধ তোমার কি বলে এটাকে, মুক্তিযুদ্ধ যে জাদুঘর রয়েছে আমাদের আগারগাঁওতে, মুক্তিযুদ্ধ জাদুঘর আছে, সো আগারগাঁওর মুক্তিযুদ্ধ জাদুঘর সেটাকে তোমার হ্যান্ড ওভার করে দিয়ে দিতে চায়। সো নাও শি উইশেস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, নাও বর্তমানে সে চায়, উইশেস টু হ্যান্ড ইট ওভার টু Liberation War Museum. This eminent artist wants to live performance of those moving songs and TV channel at least one song in a week and does dash all year round and does covers all year round। এবং কি তোমার হচ্ছে and, দেখো and এটার আগে যদি এটা একটা সেন্টেন্স, এখানে একটা সেন্টেন্স দেখো, এখানে this eminent wants to এটা একটা ভার্ব দেওয়া আছে এবং and এর আগে পরে এতটুকু একটা ক্লজ এবং পরবর্তীতে আরেকটা ক্লজ, দুটো ক্লজ চলে আসার কারণে এখানে আমরা দুটো ভার্ব রাখবো, এটা একটা ফাইনাইট ভার্ব এবং এইটাও কি একটা ফাইনাইট ভার্ব। সো ইয়েস, এই ছিল মোটামুটি আমাদের রাইট ফর্মস অফ ভার্বের আলোচনা। এখানে একটু হলে তোমরা বুঝতে পারছো আশা করি। বেসিক জিনিসগুলো দেখতে হবে কি, আমাদের অলওয়েজ রাইট ফর্মস অফ ভার্বের টেন্স দেখতে হবে, আমাদের কোন টেন্স পরীক্ষাতে আসছে এই টেন্সটা আমাদের মেনটেন করতে হবে এবং টেন্সের পাশাপাশি হচ্ছে আমাদের গ্রামাটিক্যাল যে রুলসগুলো আছে। তোমরা একটা কাজ করবে, আমাদের রাইট ফর্মস অফ ভার্বের কিন্তু অনেক ক্লাস অনলাইনে পাওয়া যায়, বা তোমরা হচ্ছে অনেকেই যে স্কুলে পড়ো না কেন, যে স্যারের কাছে পড়ো না কেন, আমাদের 10 মিনিট স্কুলে অনলাইন ব্যাচেও কিন্তু যারা যুক্ত আছো না কেন, আমাদের অনলাইন ব্যাচে কিন্তু আমরা পরিপূর্ণভাবে একদম A to Z সব কিছু তোমাদের কাছে শীটের মাধ্যমে প্রোভাইড করে দেয়, রুলস অ্যান্ড এভরিথিং, প্র্যাকটিস সব কিছু তোমাদেরকে প্রোভাইড করে দেওয়া হয়। সো তোমরা যদি সেখান থেকে, যাদের কাছে আছে তারা তো আছেই, যাদের কাছে নাই তারা ডেফিনেটলি শীট ম্যানেজ করবা এবং রুলসগুলো অবশ্যই পড়ে ফেলবা। রুলসগুলো পড়ার সময় প্র্যাকটিস যখন করবা, রুলসগুলো সামনে নিয়ে বসবা, দেন রুলসগুলো ফোকাস করবা, প্র্যাকটিস করবা, এতে কি হবে, তোমার প্র্যাকটিসটা পারফেক্ট হবে, অনেক দিন তুমি সেখানে মাথায় রাখতে পারবে এবং ভুল হওয়ার চান্স কমে যাবে। ওকে, আমরা এখন চলেছি মডিফায়ার্সে। আমাদের পরীক্ষার মডিফায়ার্স কিন্তু ইম্পর্টেন্ট একটা টপিক, খুবই ইম্পর্টেন্ট টপিক মডিফায়ার্স তোমাদের ইন্টার লাইফের জন্যে। কি বলছে দেখো, the language plays, আমাদের read the following text and use modifiers as directed in the blank spaces। আমাদের যেভাবে ডিরেক্ট করা হয়েছে, যেভাবে বলা হয়েছে, ব্ল্যাঙ্ক স্পেসে যেভাবে বলা হয়েছে সেভাবে কি আমরা হচ্ছে এটা প্র্যাকটিস করবো এখন। সো ল্যাঙ্গুয়েজ প্লেজ ড্যাশ রোল, plays a dash important role in our life। Pre-modify the adjective with an intensifier। intensifier কি হয়, ভেরি হয়, হ্যাঁ, সো হয়, মাছ হয়, এই রিলেটেড শব্দগুলো আমাদের ইন্টেন্সিফায়ার হয়ে থাকে। তো প্লিজ একটু ভাইকে বলে দেখি আমাদের আনসারটা কি হতে পারে, এখানে মডিফায়ার্স থেকে এখানে আনসারটা কি হতে পারে দেখে দ্রুত জানাও।
আমাদের মডিফায়ার্স এর এখানে আনসার কি হতে পারে দ্রুত জানিয়ে দাও দেখি কে কে পারে আমি দেখতে চাই আমাদের আনসারটা কি হতে পারে ইয়েস সিনথিয়া বলছে ভেরি সো ইয়েস এ ভেরি ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ উই ইউজ ল্যাঙ্গুয়েজ ফ্রম the time we wake up dash till we go to bed in the morning wake up in the morning post modify the verb যে wake up কে modify আমাদের verb এটাকে modify করতে বলেছে so language from the আমরা ইউজ করি ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি from the time we wake up in the morning till we go to bed at night ঘুম থেকে উঠা থেকে শুরু করে ঘুম থেকে যাওয়া পর্যন্ত আমরা কি করি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি we use language not only in our dash hours pre-modify the noun so nounটা কি বলো দেখি যে hours আমাদের হচ্ছে hours আমাদের noun এটাকে modify করতে বলেছে so কি হবে এখানে we use language not only in our dash hours আমরা শুধুমাত্র আমাদের অ্যাক্টিভ আওয়ার্সে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি না আমরা কিন্তু হচ্ছে আমাদের ঘুমন্ত অবস্থায় কি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি সেখানে কি হতে পারে সি নাম্বারটা কি হতে পারে দেখি বলো আমাকে দ্রুত সি নাম্বারটার আনসার কি হতে পারে একটু দ্রুত আমাকে জানিয়ে দাও সি নাম্বার আনসার কি হবে দ্রুত জানাও ওকে দ্রুত জানাও দ্রুত সিনেমাটা কি হতে পারে ইয়েস আমাদের হচ্ছে এই যে কনশাস অথবা অ্যাক্টিভ আওয়ার্সেও কি আমাদের হচ্ছে এটা থাকতে পারে আওয়ার্স বাট অলসো ইন আওয়ার ড্রিমস আমাদের কি স্বপ্নেও কি আমরা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজটাকে ব্যবহার করে থাকি এরপরে দেখো উই ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ what we feel and to say what we like or dislike so we use language dash what we feel post modify the verb with an infinitive দেখো এই যে ইউজ আমাদের হচ্ছে ভার্ব ইউজ আমাদের বাক্যের ভার্ব সো আমরা ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করি আমরা আমাদের ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করি এটা কিভাবে ইউজকে মডিফাই করতে বলেছে কি দিয়ে মডিফাই করতে বলেছে পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ সো হোয়াট ইজ ইনফিনিটিভ ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভার্বকে বলা হয় থাকে আমাদের ইনফিনিটিভ ওই যে আমাদের যে আমরা কি বললাম নন ফাইনাইট ভার্ব শিখলাম না টু প্লাস ভার্ব ওই টু প্লাস ভার্বকে বলা হয় থাকে ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ ফ্রেজ কিন্তু বলেছে উইথ আচ্ছা ফ্রেজ বলা নেই সো নো প্রবলেম আমরা ইনফিনিটিভ দিয়ে দিব ইনফিনিটিভ মানে টু প্লাস ভার্ব আমরা কেন ল্যাঙ্গুয়েজ কেন ব্যবহার করি কেন দেখো টু এক্সপ্রেস বা টু শেয়ার বা টু গ্যাদার করার জন্য টু এক্সপ্রেস হতে পারে টু গেইন হতে পারে টু শেয়ার হতে পারে অনেক কিছু কিন্তু হতে পারে সো যে টু প্লাস ভার্ব টু এক্সপ্রেস হোয়াট উই ফিল এন্ড টু সে হোয়াট উই লাইক অর ডিসলাইক উই অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ ড্যাশ ইনফরমেশন উই অলসো ল্যাঙ্গুয়েজ কি এই যে আবার পোস্ট মডিফাই দ্য ভার্ব উইথ অ্যান ইনফিনিটিভ এই যে ইনফিনিটিভ টু প্লাস ভার্বকে ইউজ করতে বলেছে সো আমরা ল্যাঙ্গুয়েজ ইউ অলসো ইউজ ল্যাঙ্গুয়েজ টু শেয়ার বা টু গ্যাদার ইনফরমেশন আমরা ইনফরমেশন শেয়ার করার জন্য কি আমরা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করি এবং ইনফরমেশন গ্যাদার করার জন্য কি আমরা হচ্ছে ইনফরমেশন ব্যবহার করি সো টু ইউজ ল্যাঙ্গুয়েজ উই ইউজ ল্যাঙ্গুয়েজ কি বলে এটাকে টু শেয়ার ইনফরমেশন টু গ্যাদার ইনফরমেশন ল্যাঙ্গুয়েজ ইজ ড্যাশ প্রেজেন্ট ইন আওয়ার লাইফ ইজ প্রি-modify the verb with an adjective is a pre-modify the verb is present dash present is always present in our life is always present in our life আমাদের সব সময় আমাদের ল্যাঙ্গুয়েজ আমাদের জীবনের সাথে সম্পর্কযুক্ত আমাদের সব কিছুতে আমাদের ল্যাঙ্গুয়েজ সম্পর্কযুক্ত it is a dash it is dash part of our life so it is a dash part pre-modify the noun so part আমাদের বাক্যের noun it is an dash part of our life কি রকম part দেখো it is an integral বা তোমার inevitable বা important vital দিতে পারতাম বাট vital দেওয়া যাবে কি vital দেওয়া যাবে না কেন যাবে না কে বলতে পারবে আমাদের এখানে vital কেন দেওয়া যাবে না vital দেওয়া যাবে না জাস্ট বিকজ অফ এখানে দেখো কি আছে n আছে যেহেতু n দেওয়া আছে আমাদের এখানে vital আমরা উল্লেখ করতে পারবো না সো উই হ্যাভ টু ইউজ মানে ভাওয়েল রিলেটেড শব্দ সো দেখো এখানে কি বলছে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল বা ইনএভিটেবল পার্ট অফ আওয়ার লাইফ ভাওয়েল আই এবং আই এই রিলেটেড আমাদের ওয়ার্ডগুলোকে ব্যবহার করতে হচ্ছে এখানে ওকে তারপরে দেখি কি বলছে এখানে অ্যাজ অ্যান ড্যাশ নেশন উই অলসো হ্যাভ অ্যান ল্যাঙ্গুয়েজ অ্যাজ অ্যান কি নেশন দেখো বলো এটা সবার পারা উচিত ডেফিনেটলি সবার আমাদের এটা পারা উচিত অ্যাজ অ্যান ড্যাশ নেশন উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ কি ধরনের জাতি হিসেবে আমাদের ল্যাঙ্গুয়েজ আছে বলো দেখি অ্যাজ আ ড্যাশ লেসন as an independent nation exactly কি কি পারছে দেখি তো হামান সফটওয়্যার ডেভেলপার্স ওকে ইন্ডিপেন্ডেন্ট থ্যাংক ইউ সো মাচ মুস্তাকুদ্দিন ইন্ডিপেন্ডেন্ট ইয়েস থ্যাংক ইউ সো মাচ তোমরা সবাই মোটামুটি পারো জাস্ট একটু নিজেকে নার্চার করো নার্চার করে দেখবো যে কোন লেভেলে তোমরা পৌঁছে গেছো সো ইট ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট নেশন উই অলসো হ্যাভ আ ল্যাঙ্গুয়েজ বাট উই হ্যাড টু স্ট্রাগল dash to establish the right to our language. So, but we had to struggle
post use an adverb to post modify the verb. So but we have to struggle a lot, struggle hard বা enormously. আমরা অনেক বেশি পরিমাণ হচ্ছে আমরা যুদ্ধ করেছি, স্ট্রাগল করেছি, লড়াই করেছি। কেন? টু এস্টাবলিশ দ্য রাইট অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ, আমাদের ভাষার যে অধিকার সেটাকে রক্ষা করার জন্য অনেক লড়াই করে গিয়েছি। অ্যান্ড মেনি, দেখো মেনি ড্যাশ সন্স মডিফাই দ্য নাউন উইথ অ্যান অ্যাডজেক্টিভ। সো মেনি ড্যাশ সন্স, কীরকম সন্তান অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর আওয়ার মাদার টাং। সো কীরকম সন্তান তাদের জীবনটাকে বাজি রেখে মারা গিয়েছে, কীরকম হিরোইক সন্স, মেনি হিরোইক সন্স বা মেনি ব্রেভ সন্স বা মেনি কারেজ সন্স, কারেজাস সন্স অফ আওয়ার, বা কারেজ দিতে পারি আমরা, ব্রেভ দিতে পারি, বোথ সব কিছু কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। ব্রেভ, কারেজ, হিরোইক, হিরোইক কিন্তু আমাদের এখানে অ্যাডজেক্টিভ, রাইট? সবকিছু আমাদের এখানে অ্যাডজেক্টিভ, আমরা যেটা ইউজ করি না কেন সবকিছু কারেক্ট হবে। সো হিরোইক সন্স অফ আওয়ার কান্ট্রি স্যাক্রিফাইস দেয়ার লাইভস ফর আওয়ার মাদার টাং। সো দ্যাটস ইট। এই ছিল মোটামুটি আমাদের হচ্ছে কি বলে এটাকে ইম্পর্টেন্ট জাস্ট মডিফায়ার্সটা। আমরা দেখবো মডিফায়ার্সের ডিরেকশনসটা কি কি বলছে এখানে। এই ডিরেকশনসটা ফলো করব, ডিরেকশনস ফলো করে দিন কিন্তু পরবর্তীতে আমরা এই জিনিসগুলো মেনটেন করব। এবং মডিফায়ার্সের ইম্পর্টেন্ট কিছু জিনিস হয় তোমাদেরকে বলে দেই। ইম্পর্টেন্ট জিনিসগুলোর মধ্যে তোমার হচ্ছে আমাদের যে নাউনের সাথে যে অ্যাডজেক্টিভের সম্পর্কটা রয়েছে এটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। দেন আমাদের যে ইনফিনিটিভটা রয়েছে, এই ইনফিনিটিভ থেকে পরীক্ষাতে প্রশ্ন আসবে। দেন অ্যাপোজিটিভ জেনে নিবা, অ্যাপোজিটিভ থেকে প্রশ্ন আসবে, অ্যাপোজিটিভ জেনে নিবা, ইনফিনিটিভ, অ্যাপোজিটিভ, নাউন, অ্যাডজেক্টিভ, দেন ইন্টেন্সিফায়ার, ঠিক আছে? ইন্টেন্সিফায়ারটা জেনে নিবা, ইন্টেন্সিফায়ার, ওকে, ইন্টেন্সিফায়ারটা জেনে নিবা। তারপর নাউন, অ্যাডজেক্টিভ, এই কয়েকটা জিনিস ভালো মতো করে দেখে গেলে তোমার জন্য অনেক বেশি ইজি হবে। সো ইনফিনিটিভ, অ্যাপোজিটিভ, ইন্টেন্সিফায়ার, নাউন এবং ফ্রেজ সম্পর্কেও জেনে যাবা। ফ্রেজ থেকেও কিন্তু ওই যে ইনফিনিটিভ ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ, অ্যাডভার্বিয়াল ফ্রেজ, অনেকগুলো ফ্রেজ রিলেটেড শব্দগুলো আসবে। সো ফ্রেজগুলো তো আমাদেরকে হচ্ছে জেনে গেলে কিন্তু ভালো হবে। সো এইগুলো জেনে যাবা, তোমার জন্য পরীক্ষাতে আনসার করাটা অনেক বেশি ইজি হবে। ওকে, আমরা চলে যাই আমাদের সেন্টেন্স কানেক্টরসে। সব একটু স্ক্রিনশট তুলে নাও, তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে, দেখতে সুবিধা হবে, পরীক্ষার জন্য সুবিধা একটু হলো পাবা এখান থেকে। ওকে, ডান। আমরা চলে যাই সেন্টেন্স কানেক্টরসে। কিছুক্ষণের মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে, আর হয়তো 5 or 10 মিনিটস ক্লাসটা চলবে, তারপরে ক্লাস আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখো সেন্টেন্স কানেক্টরস, রিড দ্য ফলোইং টেক্সট অ্যান্ড ইউজ দ্য সুইটেবল কানেক্টরস। উই ক্যান নট ওয়াক অন এ রোড ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট, রাইট? আমরা কি লাইট ছাড়া অন্ধকারের মধ্যে চলতে পারবো না। ড্যাশ উই ক্যান নট স্টেপ ফরওয়ার্ড ইন আওয়ার লাইফ উইদাউট এডুকেশন। ওকে, জাস্ট 5 মিনিটস প্লিজ, জাস্ট 2 or 3 মিনিটসের মধ্যে আমাদের ক্লাস কমপ্লিট করার চেষ্টা করছি আমরা। উই ক্যানট ওয়াক অন আ রোড ইন দ্য ডার্কনেস উইদাউট লাইট। Similarly or likewise, in the same way, we cannot step forward in our life without education. So অন্ধকার আলো ছাড়া যেরকম চলা যায় না, তেমনি জীবনে শিক্ষা ছাড়াও কি আমরা চলতে পারবো না। শিক্ষা অনেক বেশি ইম্পর্টেন্ট, আমাদের শারীরিক মানসিক বিকাশের জন্য কিন্তু শিক্ষা ইম্পর্টেন্ট। ওকে, we cannot step forward on our life without education. Dash throughout the ages, education has always been compared to light. কি দেখো, সো তাই এই জন্যেই সব সময় আদিমকাল থেকে বর্তমান সময় পর্যন্ত শিক্ষাকে আলোর সাথে তুলনা করা হয়েছে। সো ইয়েস, সো হবে আমাদের এখানে আনসার। সো থ্রু আউট দ্য এইজেস, মানে সব সময় আগে পরে আদিমকাল থেকে এখন পর্যন্ত শিক্ষাকে তোমার হচ্ছে আলোর সাথে তুলনা করা হয়েছে। ড্যাশ ইগনোরেন্স হ্যাজ বিন কম্পেয়ার টু দ্য ডার্কনেস। এখন দেখো এই যে শিক্ষাকে তোমার হচ্ছে শিক্ষা একদিকে, এবং শিক্ষা মানে শিক্ষিত একটা জিনিস এবং মূর্খতা কি আরেক জিনিস, দুটোকে ভিন্ন জিনিস না, সম্পূর্ণ বিপরীত জিনিস না। তো যদি বিপরীত জিনিস চলে আসছে আমরা এখানে কি উল্লেখ করতে পারি, দেখো এই যে অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রেরি। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে বা বিপরীত দিকে, ইগনোরেন্স হ্যাজ বিন কম্পেয়ার টু ডার্কনেস, অজ্ঞতাকে তোমার হচ্ছে অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। সো বিপরীত যেহেতু বিপরীত, এজন্য কি আমরা অন দ্য আদার হ্যান্ড বা অন দ্য কন্ট্রারি ইউজ করেছি। এবং যেখানে সো মানে তাই, এটা রেজাল্ট প্রকাশ করেছে, তাই কারণ বলে তারপর আমরা এটা উল্লেখ করছি এখানে সো। এবং কি ইন দ্য সেম ওয়ে, একইভাবে এটা যেরকম এবং শিক্ষক একই রকম, এই জন্য এখানে লাইক ওয়াইজ, সেম ওয়াইজ ইউজ করেছি। যখন কানেক্টরস আমরা সলভ করব তখন আগের বাক্য এবং পরের বাক্যের মধ্যে সম্পর্ক দেখব, অর্থগত সম্পর্ক দেখব, গ্রামাটিক্যাল সম্পর্ক না ভাইয়া, অর্থগত সম্পর্ক দেখবো আমরা। ঠিক আছে, এই অর্থগত সম্পর্ক দেখে কিন্তু আমাদের হচ্ছে এখান থেকে উল্লেখ করেই এগোতে হবে, আদারওয়াইজ কিন্তু পরীক্ষাতে সলভ করাই কষ্টকর হয়ে যাবে, রাইট? দেন দেখো, ট্রু দ্যাট বা ইনফ্যাক্ট দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস।
প্রকৃতপক্ষেই শিক্ষার যে আলো এটা আমাদের কি করে আলোকিত করে ডেফিনেটলি, তাই না? সো ইনফ্যাক্ট দ্য লাইট অফ এডুকেশন এনলাইটেন্স আস ড্যাশ ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড অ্যান্ড ওয়াইডেন্স আওয়ার আউটলুক। দেখো বিসাইডস মোর ওভার আমাদের কি করে শিক্ষা আমাদেরকে আলোকিত করে, শুধু কি আলোকিতই করে না, পাশাপাশি মোর ওভার অধিকন্তু পাশাপাশি এখানে কি আমরা যে কোনো একটা ইউজ করব। দেখো আমরা হয় বিসাইড ইউজ করব নয় ট্রু দ্যাট ইউজ করব, যে কোনো একটা ইউজ করব, দুইটা এক জায়গায় ইউজ করব না, দুইটাই আমরা এক জায়গায় ইউজ করব না। দেখা যাবে বিসাইড আরো একটা জায়গা আসছে যেখানে মোর ওভার ইউজ করতে হইতে পারে, সো এক জায়গায় দুটো ইউজ করব না। আমরা এক জায়গায় বিসাইড ইউজ করলে সেকেন্ড টাইম যদি বিসাইড রিলেটেড কোনো শব্দ আসে তখন মোর ওভার ইউজ করব, আরো আসলে এন্ড ইউজ করব। ঠিক আছে, এক জায়গায় কিন্তু সবগুলো ইউজ করতে যাব না, আমরা এক জায়গায় একটা ইউজ করব কিন্তু। সো বিসাইড ইট ব্রডেন্স আওয়ার মাইন্ড এন্ড ওয়াইডেন্স আওয়ার আউটলুক ড্যাশ ইট ইজ এডুকেশন হুইচ হেল্পস আস টু বিকাম গুড সিটিজেন্স। দেখো কি বলেছে, ইনফ্যাক্ট, এই যে আবার ইনফ্যাক্ট আসছে, আমরা এখানে ইনফ্যাক্ট আবার যেহেতু দিয়ে দিচ্ছি আমরা এখানে ইনফ্যাক্ট দিব না, ট্রু দ্যাট দিব, বা ট্রু দ্যাট না দিলে আমরা এখানে শিওরলি দিব, অ্যাগেইন দিব। এখানে ইনফ্যাক্ট একবার দিলে আবার রিপিট করার চেষ্টা করব না, যদি একদমই না থাকে ওয়ার্ড তখন নিয়ে আসবো, বাট চেষ্টা করব রিপিট করতে না। Okay, so in fact, surely again, it is education which helps us to become good citizens. Dash education creates good citizens and ensures the smooth development of a country. দেখো কি বলছে, দাস এইভাবেই শিক্ষা ভালো জাতি ভালো নাগরিক তৈরি করে and ensures smooth development, একটা সুন্দর উন্নতি তোমার কি বলে এটাকে নিশ্চিত করা আমাদের এই শিক্ষা। দেন দেখো dash ignorance stands on the way to the development, on the contrary সেম ভাবেই আমরা দেখো এখানে যদি on the other hand ইউজ করি, এই যে এখানে যদি অন দা আদার হ্যান্ড ইউজ করি তাহলে এখানে কি অন দা কন্ট্রারি ইউজ করব, অন দা আদার হ্যান্ড ইউজ করব না। আবার ওইখানে অন দা কন্ট্রারি ইউজ করে এখানে অন দা আদার হ্যান্ড ইউজ করব, এক জায়গায় একটা ইউজ করব। অন দা কন্ট্রারি ইগনোরেন্স স্ট্যান্ডস অন দা ওয়ে অফ ডেভেলপমেন্ট অফ অ্যান ইন্ডিভিজুয়াল, এবং ইগনোরেন্স তোমার হচ্ছে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, ইগনোরেন্স উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়। ড্যাশ ইগনোরেন্স হ্যাজ ডেট্রিমেন্টাল ইফেক্ট ইন আওয়ার ওভারঅল ডেভেলপমেন্ট। ডেট্রিমেন্টাল বলতে বুঝে ক্ষতিকর মানে খারাপ জিনিস। সো ইগনোরেন্স হ্যাজ ডেট্রিমেন্টাল ইফেক্ট অন দ্য ওভারঅল ডেভেলপমেন্ট অফ এ নেশন। এটা জাতির উন্নতির জন্য এই ইগনোরেন্স অনেক খারাপ একটা জিনিস, অনেক ভয়ঙ্কর একটা জিনিস। ড্যাশ উই শুড কাম ফরওয়ার্ড, কি বলে এটাকে, মোর ওভার, এই যে অন দ্য কন্ট্রারি ইগনোরেন্স এটা তো তোমার উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায়, অধিকন্তু মোর ওভার বিসাইড এন্ড এটা কি করে তোমার হচ্ছে আমাদের জাতির উন্নতির জন্য কি এটা আমাদের বাধা হয়ে দাঁড়ায়। সো মোর ওভার ডেভেলপমেন্ট অফ আ নেশন ড্যাশ উই শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট এভরি সিঙ্গেল পারসন। সো দেখো দেয়ারফর বা সো বা দ্যাটস ওয়াই যে কোনো একটা দিব আমরা, দেয়ারফর সো দ্যাটস ওয়াই উই শুড কাম ফরওয়ার্ড টু এডুকেট এভরি সিঙ্গেল পারসন অফ আওয়ার কান্ট্রি অ্যান্ড দেয়ারবাই এনশিওর ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি। সো এই ছিল মোটামুটি আমাদের সেন্টেন্স কানেক্টরস, এবং আমরা সিনোনিম অ্যান্টোনিম এইটা আমরা হচ্ছে ভাই তোমাদেরকে এসডব্লিউ দিয়ে দিই। সিনোনিম অ্যান্টোনিম আমাদের এই ক্লাসটা এই পার্টটা তোমাদেরকে ভাই এসডব্লিউ দিয়ে দিব। আমাদের 10MS যে এসএসসি এইচএসসি গ্রুপটা আছে, 10MS এসএসসি অ্যান্ড এইচএসসি গ্রুপ, 10MS এসএসসি অ্যান্ড এইচএসসি গ্রুপ, ওইখানে তোমরা হচ্ছে এটার হোমওয়ার্ক সাবমিট করে দিও, জাস্ট হচ্ছে কিনা। আর সাবমিট না করলেও জাস্ট তুমি নিজের প্র্যাকটিস করো, ওখানে হোমওয়ার্ক সাবমিট করার প্রয়োজন নাই, নিজেরা এটা প্র্যাকটিস করে নিবা যে কুমিল্লা বোর্ড 2023 এটা আমাদের ঠিকঠাক মতো এখানে হচ্ছে কিনা, কাভার করতে পারছে কিনা, জাস্ট নিজের মতো প্র্যাকটিস করে নিতে পারবে। এটা আমাদের এখানে সিনোনিম অ্যান্টোনিম। জাস্ট ভাই তোমাদের একটা জিনিস দেখিয়ে দেই যে কি করবা তোমরা, জাস্ট বোর্ড নাম্বারটা লিখে নাও, এটা কুমিল্লা বোর্ড 2023 এটা প্র্যাকটিস করে নিবা তোমরা। আমরা যখন সিনোনিম অ্যান্টোনিম পড়বো আমরা ব্র্যাকেটে দেখবো প্রত্যেকটা যে আন্ডারলাইন করে দেওয়া আছে, আন্ডারলাইন করে নিচে একদম নিচে কোশ্চেনের নিচে যদি যাই সেখানে দেখবো যে আন্ডারলাইন করা শব্দগুলো হয় সিনোনিম করতে বলবে নয়তো কি অ্যান্টোনিম করতে বলবে, হয় সিনোনিম নয় কি অ্যান্টোনিম করতে বলবে। যেটাই করতে বলুক না কেন এই যে শব্দটা আন্ডারলাইন করা শব্দটা যেই পার্টস অফ স্পিচে হবে, খুবই ইম্পর্টেন্ট একটা কথা লিখে নাও, যেই পার্টস অফ স্পিচে হবে আন্ডারলাইন করা শব্দটা যেই পার্টস অফ স্পিচে হবে, আমাদের আনসারটাও আমাদের যে সিনোনিম যে আনসারটা লিখবো আনসারটাও কি সেম পার্টস অফ স্পিচে কিন্তু লিখবো আমরা কিন্তু সেম পার্টস অফ স্পিচে কিন্তু লিখবো স্টুডেন্টস। সো বেসিক একটা অ্যাডজেক্টিভ, আমাদের আনসার কি হবে ফান্ডামেন্টালও কি এটা আমাদের অ্যাডজেক্টিভ লিখতে হবে, ফান্ডামেন্টালি করা যাবে না, কিন্তু অ্যাডভার্ব কিন্তু করা যাবে না। সো বেসিক আমাদের সেম যে পার্টস অফ স্পিচ একটা আন্ডারলাইন করা শব্দ যেই পার্টস অফ স্পিচে থাকবে আমাদের আনসারটাও কি সেম পার্টস অফ স্পিচে করতে হবে। নাউন হলে নাউনে নিব আমরা, অ্যাডজেক্টিভ হলে অ্যাডজেক্টিভেই নিব। হ্যাঁ, যেমন নাইস, মনে করো নাইসের তোমার হচ্ছে ওয়ার্ড সিনোনিম চাইছে, এখন নাইস সিনোনিম কি, নাইস সুন্দর, বিউটিফুল হচ্ছে আমাদের সিনোনিম। এখন বিউটিফুল এটা অ্যাডজেক্টিভ, নাইস অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, তখন সেটা সঠিক হবে। কিন্তু নাইস দিলাম কিন্তু আমি দিলাম আনসারে বিউটি, নাউন করলাম,
তখন কিন্তু আমাদের আনসারটা হবে না। দেখে মনে হচ্ছে ওয়াও কি সুন্দর আনসার তো হয়ে গেল, কিন্তু ডেফিনেটলি আনসারটা তখন ভুল হয়ে যাবে। আমাদের সিনোনিম অ্যান্টোনিমে শব্দটা আন্ডারলাইন করা শব্দটা যেই পার্টস অফ স্পিচ থাকবে, আনসার সিনোনিম অথবা অ্যান্টোনিম সেম পার্টস অফ স্পিচ করে আমাদের উল্লেখ করতে হবে। সো এটা আমরা দেখে নিব। দেন কমপ্লিটিং সেন্টেন্স কোন বোর্ড? ঢাকা বোর্ড 2023। এইটাও তোমরা প্র্যাকটিস করবে এবং কমপ্লিটিং সেন্টেন্সের জন্য রাইট ফর্মস অফ ভার্বের যে প্র্যাকটিসটা রয়েছে, রাইট ফর্মস অফ ভার্বের যে আমাদের কি বলে এটাকে রুলসগুলো রয়েছে, এগুলো অনেক বেশি আমাদের হেল্প করবে। এখান থেকে যে রুলসগুলো ভালো মতো করে পড়বা, দেখো ভাই তোমাদেরকে দেখিয়ে দেই। ইফের নিয়মটা ভালো মতো করে পড়বা এবং এই যে উইশ যা যা আছে উইশের নিয়মটা, এটা আনসার দেওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের এখানে এইটা মানে ঢাকা বোর্ড 2023 সালের এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস নিয়ে পরীক্ষাতে আসছে, এগুলো বেশি বেশি পরীক্ষাতে আসে, যেমন ইফের নিয়মটা, দেন আমাদের উইশের নিয়মটা, রাইট। দেন আমাদের হচ্ছে দেখো এই যে ইট ইজ লং সিন্স এর নিয়মটা পড়ে নিব আমরা, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, এই নিয়মটা আমরা পড়ে নিব। তো দেখো এই যে কি বলে এটাকে, অনেস্টি দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেইনটেন অনেস্টি। এটা তুমি যাই লিখো না কেন কোনো প্রবলেম নাই, আমাদের এই যে কমপ্লিট সেন্টেন্সের এই পার্টটুকু তুমি যাই লিখো সবে কিন্তু এখানে কারেক্ট হবে, যাই লিখো যেভাবে লিখো সবে কিন্তু আমাদের 100% এখান থেকে কারেক্ট হবে, নো প্রবলেম, ঠিক আছে, কোনো সমস্যা নাই। সো জাস্ট গ্রামাটিক্যাল জিনিসগুলো আমাদের মেনটেন করে লিখতে হবে, গ্রামারটা আমাদের ভালো মতো করে লিখতে হবে। সো দেখো এখানে ইজ দ্য বেস্ট পলিসি ইফ ইউ মেনটেন অনেস্টি ইউ উইল গেট রেসপেক্ট ফ্রম এভরিওয়ান। সো ইফ ইউ মেনটেন অনেস্টি ইউ উইল বি রিওয়ার্ডেড, এটাও কিন্তু আমাদের আনসার হতে পারতো। যে কোনো কিছু আমরা আনসার করতে পারবো, জাস্ট দেখতে হবে যে আমাদের এখানে সঠিক গ্রামারটা ফলো হচ্ছে কিনা। সো ইফের নিয়মটা দেখবো আমরা, উইশের নিয়মটা দেখবো, সিন্সের নিয়মটা দেখবো আমরা। সো দেখো আই উইশ আই কুড স্পিক ইংলিশ, দেন উই মেট লাস্ট, অ্যান্ড দেন দেখো হি টক্স অ্যাজ ইফ, বা কি বলে এটাকে হু, আই ডোন্ট লাইক হু, এই যে হু, হু এর নিয়মটা দেখে নিবা, হু, হোয়েন, হোয়ার, এই WH ওয়ার্ডগুলোর নিয়মটা দেখে নিবা, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো এর নিয়মটাও তোমার সেখান থেকে একটু ফোকাস করবা বা বুঝে নিবা, দেখে নিতে হবে। দেখো কি বলে এখানে হু আর টকেটিভ, এই যে আই ডোন্ট লাইক পিপল হু আর টকেটিভ, আমি বাচাল ব্যক্তিকে পছন্দ করি না। দ্য বেগার হু ওয়াজ ভেরি হাংরি, নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোভ অন দ্য রোড দেন, এই যে নো সুনার হ্যাড এই রুলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, as soon as no sooner had, এগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট। সো হি স্টার্টেড ইটিং, দ্যাট ওল্ড ম্যান ইজ ভেরি উইক, হি ইজ ওয়াকিং স্লোলি লেস্ট টু অ্যাভয়েড ফল, মানে পড়ে যাবে এই ভয়ে সে তোমার হচ্ছে কি আস্তে আস্তে হাঁটে। এখানে লেস্টের একটা নিয়ম থাকতে পারে, এই লেস্টের নিয়মটা তোমরা দেখে নিবা। সো অ্যাজ ইফ, অ্যাজ দো বা লেস্টের নিয়মগুলো তোমরা দেখে নিবা, লেট অ্যালোন বা যেখানে যেগুলো দেওয়া আছে এগুলো কি তুমি দেখে নিবা, তাহলে তোমার পরীক্ষাতে কমন চলে আসবে। এবং অলওয়েজ মাথায় রাখবা যে রাইট ফর্মস মানে ইংলিশ সেকেন্ড পেপারের জন্য বলি বা ইংলিশের জন্য শুধুমাত্র আমাদের বোর্ড কোয়েশ্চেনটাই এনাফ, শুধু বোর্ড প্র্যাকটিস করা, জাস্ট বোর্ড প্র্যাকটিস করো, তাহলে আর কোনো প্রবলেম আমাদের ফেস করতে হবে না। বোর্ড থেকে বেশি বেশি কোশ্চেন আমাদের পরীক্ষাতে আসে। ওকে, দেন দেখো করাপশন ইজ দ্য মেইন হিন্ড্রেন্স টু দ্য ডেভেলপমেন্ট অফ আওয়ার কান্ট্রি, ইট ইজ হাই টাইম, এই নিয়মটা দেখে নেবে, ইট ইজ হাই টাইম টু, দেখো উই টুক স্টেপস এগেনস্ট করাপশন, সো এই নিয়মটা দেখে নিতে হবে, ইট ইজ হাই টাইম। দেন দেখো কি বলে এটাকে আমাদের হচ্ছে অ্যাজ এ স্টুডেন্ট মেমোরাইজিং আনসার ব্লাইন্ডলি ইফ, এই যে ইফের নিয়মটা কিন্তু খুব পরীক্ষাতে আসে, ইফের নিয়মটা দেখে নিতে হবে। লাস্ট আমাদের স্লাইডে চলে এসেছি আমরা, হ্যাড আই আর্নড, এই যে এটা হচ্ছে ইফের নিয়ম, এই হ্যাড আই নিয়মটা ভালো মতো করে দেখে নিতে হবে। হ্যাড আই আর্নড মানি আই কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার, দেন মাই ব্রাদার উইল কাম টু রাজশাহী ফ্রম ঢাকা, সো আই হ্যাভ টু গো টু স্টেশন উইথ আ ভিউ টু, এটাও দেখে নিবা, উইথ আ ভিউ টু রিসিভিং হিম। এবং উইথ আ ভিউ টুর পরে টু থাকা সত্ত্বেও ভার প্লাস আইএনজি হয়, এরকম উইথ আ ভিউ টু আছে, গেট ইউজ টু আছে, লুক ফরওয়ার্ড টু আছে, এরকম আরো অনেক শব্দ রয়েছে যেগুলো পরে টু যুক্ত থাকার সত্ত্বেও আমাদের ভার প্লাস আইএনজি হয়। ওই ওয়ার্ডগুলো মুখস্থ করে ফেলবো আমরা, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ডিভোট টু, অ্যাডিক্টেড টু, সাবজেক্ট টু, রাইট। এই শব্দগুলো মুখস্থ রাখলে আমাদের মিনিংটা মানে মেনটেন করতে ইজি হবে। ওকে, সো এই ছিল মোটামুটি আমাদের আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি। আমি বেশি কথা না বলে ক্লাস শেষ করে ফেলবো এখনই, কজ আমাদের সেম আরও একটি ক্লাস মেইন পেজ থেকে এখনই যাবে। সো তোমাদের ছোট ভাই বোনদের জন্য সেই ক্লাসটি মেইনলি তাদেরকে ইনভাইট করে দিবে ক্লাসটি করার জন্য। এবং একটা সাজেশন তোমাদেরকে দিয়ে যাই, যাই পড়ো না কেন বোর্ড পরীক্ষার জন্য এখানে ভাই তোমাদেরকে 10 মিনিট স্কুল তোমাদেরকে সাজেশন দিয়ে দিচ্ছে, এটা ভালো মতো করে মেনটেন করবা, ভালো মতো করে ফলো করে পড়বা, পরীক্ষাতে ইনশাল্লাহ কমন আসবে। 100% বলছি না, কজ এটা পরামর্শ, সাজেশন, পরামর্শ। সো কমন আসবে সম্ভাবনা বেশি, নাও
নাও আসতে পারে, এটা ডিপেন্ড করে, ভাগ্যের ওপর কিছু জিনিস ম্যাটার করে থাকে। সো আমরা পরিপূর্ণ ফোকাস করে ফলো করে যাবো সাজেশনটা, সময় থাকলে অন্যান্য জিনিসগুলো দেখে যাব যদি সময় থাকে। ওকে, আর বেসিক্যালি বোর্ডগুলো প্র্যাকটিস করবে, ইংলিশ সেকেন্ড ফার্স্ট পেপারের জন্য বোর্ডটা খুবই খুবই ইম্পর্টেন্ট। বোর্ড প্র্যাকটিস করে যাও, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই, জাস্ট সেভাবে মেনটেন করে গেলেই হবে। আর পরীক্ষা দিয়ে এসে আমার কি বলে এটাকে 10 মিনিটস করে থ্যাংক ইউ দিতে কখনোই ভুলবা না, ফাহাদ ভাইকে থ্যাংক ইউ দিতে ভুলবা না। যদি কমন পড়ে, আর যদি কমন না পড়ে, চেষ্টা করেছি যতটুকু কমন আনানো যায় তোমাদের জন্য। সো ইয়েস, আজকে তাহলে এতটুকুই থাকবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ভাইয়ের জন্য দোয়া করো। দেখা হবে আমাদের অন্য কোনো সময় অন্য কোনো ক্লাসে। টিল দেন টেক কেয়ার, বাবাই, আসসালামু আলাইকুম।